হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। খুবই কাঙ্ক্ষিত একটা ক্লাস, আপনারা অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন আমি জানি। এই ক্লাসটা থেকে আসলে আমরা কি শিখবো, এবং আমাদের কিন্তু এটা ফ্রি মিনি কোর্সের দ্বিতীয় ক্লাস। আপনারা জানেন কালকে একটা ক্লাস হয়েছে অলরেডি। আজকের ক্লাস থেকে আমরা শিখবো কিভাবে বাংলা থেকে ইংরেজি করতে হয়। এটা কিন্তু ট্রান্সলেশন শিখবো না, আমরা শিখবো যে আপনি যে কোনো বাক্য দেখার পর সিস্টেমেটিক ওয়েতে বাংলা থেকে কিভাবে ইংরেজি করতে পারবেন এবং ইংরেজি থেকে কিভাবে বাংলা করতে পারবেন। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, জাস্ট কয়েকটা ট্রান্সলেশন দিয়ে শেখাবো না, আমরা শেখাবো সিস্টেমেটিক ওয়েতে, অর্থাৎ যাতে আপনি নিজে নিজে যে কোনো বাংলা থেকে ইংরেজি করতে পারেন, ইংরেজি থেকে বাংলা করতে পারেন। পুরো ক্লাসটা আমার সাথে থাকতে হবে। একটু কষ্ট করে আমাকে জানিয়ে দিন কে কোন জায়গা থেকে যুক্ত আছেন, আর অবশ্যই একটু আমাদের লাইভটা শেয়ার করে দিতে হবে। তার কারণ এই কোর্সের সাথেই, ফ্রি মিনি কোর্সের সাথে কিন্তু একটা ফ্রি মিনি পিডিএফ বুকও আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? আর এই লাইভটা যদি বারবার দেখতে চান, অর্থাৎ আপনারা জানেন যে লাইভ ক্লাস কিন্তু এখন থাকে না, সো এই ক্লাসগুলো যাতে আপনি একবারই পেয়ে যান, আপনার টাইম লাইনে একটু কষ্ট করে শেয়ার দিয়ে রেখে দিতে হবে, ঠিক আছে? সো আমি নিজেও একটু আমাদের লাইভটা শেয়ার করে দিচ্ছি বিভিন্ন জায়গাতে, আপনারাও ততক্ষণ একটু শেয়ার করে দিতে থাকুন। ওকে, আচ্ছা। এবং আমাকে অবশ্যই জানান যে কালকের ক্লাসে কারা কারা ছিলেন, কারণ কালকের ক্লাসের সাথে কানেক্ট করে আজকের ক্লাস আমি করাবো, যাতে দুইটা ক্লাসে আপনাদের অনেক বেশি কাজে দেয়। আচ্ছা, খুব সুন্দর। এই তো মোটামুটি আছে, অনেকেই আছে আমার সাথে, 177 জন যুক্ত হয়ে গিয়েছে। আমরা একটু অপেক্ষা করি, ঠিক আছে? অনেকেই আছে একটু পর, একটু সময় লাগে তাদের আসতে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। যারা যারা যুক্ত আছেন একটু দ্রুত কমেন্ট করে জানাবেন যে সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা এবং আমাদের লাইভে সবকিছু ঠিকঠাক আছে কিনা। স্যার আমি ছিলাম, খুবই ভালো, শেয়ার ডান। কালকে ছিলাম না, কোনো প্রবলেম নাই, আজকে ক্লাসটা করেন, কালকে ক্লাসটা রেকর্ডেড আকারে আছে আমাদের পেজে, আপনি পরে করতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? গাইবান্ধা থেকে নুরের শহর বলেছেন, আমার এলাকার মানুষ, আমার বাসা হচ্ছে পলাশবাড়ি। স্যার আমি চট্টগ্রাম থেকে দেখছি, নীলফামারী থেকে দেখছি। ওকে ফাইন, সবাই একবার করে শেয়ার করে ডান লিখে দিন কমেন্টে, সবাই শেয়ার করে একবার করে ডান লিখে দিবেন, ঠিক আছে? আজকের ক্লাসে আমরা কি শিখবো? এক ক্লাসে আপনি যে কোনো ইংরেজি থেকে বাংলা করতে পারবেন, বাংলা থেকে ইংরেজি করতে পারবেন। আপনার বেসিক যেটুকু ভোকাবুলারি আপনি জানেন এইটুকুই প্রপার ব্যবহার করতে পারবেন যদি আজকের ক্লাসটা কমপ্লিটলি শেখেন। এবং আজকের ক্লাসে আমরা এমন কিছু টিপস এন্ড ট্রিক্স দেখাবো যাতে করে আপনার সম্পূর্ণ, আচ্ছা আমি ছিলাম, আচ্ছা গ্রেট, যাতে করে আপনার বেসিকটা ক্লিয়ার হয়ে যায় এবং এই সম্পর্কে আর কোনো কোয়েশ্চেন না থাকে, ঠিক আছে? একটু সবাই শেয়ার করতে থাকবো যাতে করে আমাদের ক্লাসটা সবার কাছে পৌঁছে যায়। সবাই একটু শেয়ার করে ডান লিখে দিবেন, ঠিক আছে? অনেক ধন্যবাদ। শিরিন বলেছেন, মোহাম্মদ নাহিদ বিন শিরিন বলেছেন, সাভার থেকে দেখছি, কথা বুঝে যাচ্ছে, খুবই ভালো। ওকে গ্রেট, তাহলে আমরা শুরু করছি আমাদের আলোচনা। আমরা শুরু করি। আজকের ক্লাসে আমরা কি শিখবো বলেছি অলরেডি, যে ফ্রি মিনি কোর্সের আমরা শিখবো যে এক ক্লাসে বাংলা থেকে কিভাবে ইংরেজি করতে হয়। দেখেন, এটা শিখতে গেলে আপনাকে ফান্ডামেন্টাল একটা বাক্য কিভাবে তৈরি হয়, এটির ফান্ডামেন্টাল ব্যাপারটা একটু বুঝতে হবে। আমরা একটু সংক্ষেপে বুঝে নিই। কালকে তো কোয়েশ্চেন মেক করা আমরা শিখেছি, কিন্তু সাধারণ বাক্য বানাতে গেলে আমাদের কয়েকটা জিনিস দরকার পড়ে। কি বলেন তো? সাবজেক্ট কিভাবে ব্যবহার করতে হয়, কোন সাবজেক্টের সাথে কোন ভার্ব ব্যবহার করতে হয়, এবং পরবর্তী কোন শব্দ যুক্ত করলে বাক্যটা সম্পূর্ণ হবে। এটা বেসিক একটা ব্যাপার। তো আমরা আজকে শিখবো যে ট্রান্সলেশনটা কোন কোন পদ্ধতিতে করা যায়। এটার জন্য আমাদের কি দরকার? খুব বেসিক কিছু ইনফরমেশন দরকার। সেটা হচ্ছে যে অক্সিলারি ভার্বগুলো আছে সেগুলো কি কি কালকে আমরা দেখেছি। কি কি বলেন তো? এই যে আমরা শিখেছি am, is, are, was, were, তাই না? এগুলো কি ছিল? আমাদের অক্সিলারি ভার্ব ছিল। তারপর ছিল কি? এই যে ডু, ডিড, তারপর হচ্ছে ডাজ। ডাজ বানানটা হচ্ছে DOES, ডাজ। তারপর আমাদের ছিল হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। আমরা কিন্তু মেইন ক্লাস এখনো শুরু করিনি, মেইন ক্লাসের বেসিকটা আগে দিয়ে নিচ্ছি আমি। তো এই যে অক্সিলারি ভার্বগুলো আছে, আপনাদের অফেন একটা প্রবলেম সৃষ্টি হয়। আপনারা বোঝেন না যে এম কার সাথে বসবে, এম কখন বসাবো আমি, ডু কখন বসাবো। আচ্ছা, আয়ের সাথে কখন এম বসবে, কখন আয়ের সাথে ডিড বসবে, কখন আয়ের সাথে হ্যাভ বসবে, প্রবলেম হয় না? সো আজকের প্রথম অংশে আমরা এইটুকু একটু ক্লিয়ার করে নিই, ছটপট করে, একদম খুব সহজে একটু ক্লিয়ার করে নিই। খেয়াল করে দেখুন, খুব সিম্পল একটা জিনিস মাথায় রাখবেন, আই এবং ইউ
এই দুইটাকে আমি বলি জাতের মধ্যে অজাত। কি বলেন তো? জাতের মধ্যে অজাত। কথা হচ্ছে কেন? আপনি দেখবেন আপনার পরিবারে, আপনার সংসারে, আপনার ফ্যামিলিতে এমন একজন মানুষ থাকবে যে পুরো পরিবারের মান সম্মান ডুবাবে, কারো কথা শোনে না সে। তো এরকম মানুষ যে নিয়ম কানুন মানে না, রুলস মানে না, আই এবং ইউ হচ্ছে এরকম যারা কোনো রুলস মানে না, এই জন্য আমরা এদেরকে সাইড করে দিয়ে রাখলাম। তাছাড়া খুব সিম্পলি মাথায় রাখবেন যে সিঙ্গুলার যেই সাবজেক্টগুলো সিঙ্গুলার, অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্টের পর কোন কোন ভার্বগুলো বসে জানেন? সিঙ্গুলার সাবজেক্টের পর ইজ বসানো যেতে পারে, সিঙ্গুলার সাবজেক্টের পর ওয়াজ বসানো যায়, সিঙ্গুলার সাবজেক্টের পর হ্যাজ বসে, ঠিক আছে? সিঙ্গুলার সাবজেক্টের পর ডিড বসে। ডিডটাকে আমি লিখছি না কারণ এটা সার্বজনীন। তাহলে কি বললাম? যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় তার সাথে আমরা ইজ, ওয়াজ অথবা হ্যাজ ব্যবহার করতে পারি। আমি একটা উদাহরণ দিচ্ছি। সিঙ্গুলার সাবজেক্ট কি আছে দেখেন তো, এই যে হি। সিঙ্গুলার মানে যে জিনিসটা দ্বারা একজন ব্যক্তিকে বোঝায়, যেই শব্দটা দ্বারা একজন ব্যক্তি বা বস্তুকে বোঝায়। ঠিক আছে, আমরা কি একবার করে শেয়ার করে দিয়েছি? বলেন তো সবাই শেয়ার করে দিয়েছি কিনা? আমি কথা দিচ্ছি যে ক্লাসটা করার পর আপনারা সময়টা নষ্ট ফিল করবেন না। আমি কথা দিচ্ছি ক্লাসটা করার পর আপনারা আমাকে থ্যাংক ইউ দিয়ে যাবেন ক্লাস থেকে। এমন ভাবে ডেডিকেটেড ওয়েতে ক্লাসটা পুরোটা শেষ করব এবং আপনারা খুবই উপকৃত হবেন। খেয়াল করে দেখেন, হি মানে কয়জন ব্যক্তি? হি মানে সে, একজন ব্যক্তি। তার মানে হি এর সাথে আমরা কি ব্যবহার করতে পারি? হি এর সাথে ইজও ব্যবহার করতে পারি, হি এর সাথে আমরা ওয়াজও ব্যবহার করতে পারি, হি এর সাথে আমরা হ্যাজও ব্যবহার করতে পারি, তাই না? হি ইজ অথবা হি ওয়াজ অথবা হি হ্যাজ টেন্সের উপর ডিপেন্ড করবে, কিন্তু হির সাথে সবকিছু বসানো যায়। তারপরে শিটা দ্বারা একজন ব্যক্তিকে বোঝায়। ইট দ্বারা একটা বস্তুকে বোঝায়, তাই না? তারপরে হচ্ছে দিস দ্বারা একটা বস্তুকে বোঝায়। তারপরে হচ্ছে দ্যাট দ্বারা একটা বস্তুকে বোঝায়। এই প্রত্যেকটা দেখেন সিঙ্গুলার সাবজেক্ট, আর এই কারণে এগুলোর সাথে আপনি ইজও বসাতে পারবেন, ওয়াজও বসাতে পারবেন, হ্যাজও বসাতে পারবেন। আপনি বলতে পারেন শি ইজ, শি ওয়াজ, শি হ্যাজ, তিনটেই সঠিক। ইট ইজ, ইট ওয়াজ, ইট হ্যাজ, তিনটেই সঠিক। দিস ইজ, দিস ওয়াজ, দিস হ্যাজ, দ্যাট ইজ, দ্যাট ওয়াজ, দ্যাট হ্যাজ। রাইট? কোনো কনফিউশন আছে? নাই? আচ্ছা, এবং এখানে কিন্তু আরো একটা জিনিস বসানো যায়, সেটা হচ্ছে ডাজ। এই ডাজটাও কিন্তু সিঙ্গুলার নাম্বারের শেষে বসে। তারা এই যে হির সাথে হি ডাজ, শি ডাজ, ইট ডাজ, দিস ডাজ এবং দ্যাট ডাজ। তাহলে সিম্পলি মাথায় রাখতে পারেন সিঙ্গুলার সাবজেক্টগুলোর পর আমরা ইজ, ওয়াজ, হ্যাজ এবং ডাজ এই চারটা জিনিসকে বসাতে পারি এবং তারা খুব সুন্দর করে বাক্য তৈরি করে ফেলতে পারে। এখন কথা হলো যে প্লুরাল সাবজেক্টগুলোর সাথে কি বসে স্যার? প্লুরাল সাবজেক্ট কোনগুলো বলেন তো? প্লুরাল সাবজেক্ট কোনগুলো বলেন তো? যেগুলো দ্বারা একের অধিক ব্যক্তি বা বস্তুকে বোঝায়। একের অধিক ব্যক্তি বা বস্তুকে যদি কোনো শব্দ দ্বারা বোঝায়, যেমন মানুষ, এটা একজন ব্যক্তি, মানুষগুলো অনেকগুলো ব্যক্তি, বিড়াল একটা, বিড়ালগুলো অনেকগুলো। তো যখন বিড়াল বলবেন তখন সিঙ্গুলার, আর বিড়ালগুলো বললে তখন হবে প্লুরাল। রাইট? সো যখন ওই প্লুরাল সাবজেক্ট বসবে তার সাথে আমরা কি কি ব্যবহার করতে পারি বলেন তো? আমরা ব্যবহার করতে পারি হচ্ছে আর, প্রেজেন্টে বসে আর, তারপরে হচ্ছে ওয়্যার ব্যবহার করা যেতে পারে, তারপর ব্যবহার করতে হবে হ্যাভ, ঠিক আছে, এবং তারপর ব্যবহার করি আমরা ডু। এই যে চারটা আছে না, এই চারটা হচ্ছে আমাদের প্লুরাল ভার্ব সাবজেক্টগুলোর সাথে বসে। তার সাথে বসে প্লুরাল সাবজেক্টের সাথে বসে। ক্লিয়ার? দ্যাটস রাইট। কাতার থেকে দেখছেন, অনেক ধন্যবাদ। সবাই একটু শেয়ার করে দিব, সবাই যারা যারা দেখছেন সবাই একটু নিজেদের টাইমলাইনে শেয়ার করে দিয়ে রাখি, ঠিক আছে? আর একটু বলে রাখি যে আমাদের কিন্তু ফাউন্ডেশন কোর্স আমরা যেভাবে পড়ছি এভাবে কিন্তু আমাদের স্পোকেনের এবং গ্রামারের ফাউন্ডেশন একটা কোর্স আছে। এই কোর্সটাতে আমরা একদম এইভাবে পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা জিনিস পড়াই। এই কোর্সে যদি সর্বোচ্চ ডিসকাউন্ট পেতে আপনি বা সর্বোচ্চ ডিসকাউন্টে ভর্তি হতে চান তাহলে আমাদের কমেন্টে একটা লিংক দেওয়া আছে গুগল ফর্মের, ওই গুগল ফর্মটা ফিল আপ করতে হবে। তাহলে কিন্তু আমাদের একজন প্রতিনিধি আপনাকে সর্বোচ্চ ডিসকাউন্ট দেবে, এবং যারা শুধু ফর্মটা ফিল আপ করবে তারাই ডিসকাউন্ট পাবে, আর বাকি কারোর জন্য ডিসকাউন্ট নেই, ঠিক আছে? তাহলে আমরা একটু প্লুরাল সাবজেক্টগুলো দেখি কি কি বলেন তো। এই যে দে মানে কি বলেন তো? দে মানে হচ্ছে তারা। তারা কয়জন ব্যক্তি? তারা কিন্তু একজন ব্যক্তি না, তারা দ্বারা অনেকগুলো ব্যক্তিকে বোঝায়। আমি, তুমি, সে বা আরো 4-5 জন ব্যক্তি মিলে আমরা তারা হতে পারে। উই মানে কি? আমরা। উই মানে কি? আমরা। তারপর ধরেন
ফ্রেন্ডস, ফ্রেন্ডস মানে কি? বন্ধু বান্ধব বা বন্ধুরা। এই বন্ধুরা দ্বারা অনেকগুলো ব্যক্তিকে বোঝায় না, অনেকগুলো ব্যক্তিকে বোঝায় না। তারপর আপনি বলেন যে আওয়ার সিস্টার্স, সিস্টার্স, এই যে সিস্টার্স, এরকম প্লুরাল যেই ভার্ব, প্লুরাল যে ইয়াগুলো আছে, প্লুরাল যে সাবজেক্টগুলো আছে, এগুলোর পর আমরা কি ব্যবহার করব? আর ব্যবহার করতে পারি, ওয়্যার ব্যবহার করতে পারি, হ্যাভ ইউজ করতে পারি, আবার ডুও ব্যবহার করা যায়। তাহলে আপনি সিম্পলি কি বলতে পারেন যে দে, কি বলা যায়? দে আর বলতে পারেন, দে ওয়্যার বলতে পারেন, দে হ্যাভও বলা যায় এবং দে ডুও কিন্তু বলা যায়, তাই না? তার মানে দের সাথে, এটা শুধুমাত্র প্লুরাল কারণে এই প্লুরাল ভার্বগুলো আমরা ব্যবহার করতে পারি এগুলোর পর। তাহলে উই আর, উই ওয়্যার, উই হ্যাভ, উই ডু, এরকম ভাবে আমরা ব্যবহার করতে পারি। সিম্পলি মাথায় রাখবেন, সিঙ্গুলার হলে ইজ, ওয়াজ, হ্যাজ এবং ডাজ, আর প্লুরাল হলে আর, ওয়্যার, হ্যাভ অ্যান্ড ডু। ক্লিয়ার? বুঝছি। এইটুকু কি বুঝতে পেরেছি কিনা আমাকে বলেন তো? এইটুকু বুঝতে পেরেছি আমরা সবাইকে? এইটুকু বুঝতে পেরেছেন কিনা বলেন? আচ্ছা, কুষ্টিয়া থেকে দেখছে, সিঙ্গাপুর থেকে, সবাই একটু শেয়ার করে দেন। তাহলে এটা বেসিক ব্যাপার আমরা শিখলাম, তাই না? বেসিক ব্যাপার শিখলাম। দেখেন আরো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে টেন্সের উপর ডিপেন্ড করে, প্রেজেন্ট এবং পাস্ট, এই দুইটা টেন্সে কখন কোনটা ইউজ করা হয়। দেখেন এই অ্যাম, ইজ আর ওয়াজ এর মধ্যে এই যে অ্যাম, ইজ, আর, তারপরে হচ্ছে ডু, ডাজ, হ্যাভ এবং হ্যাজ, এই যে শব্দগুলো আছে না, এই সবগুলো ভার্বকে প্রেজেন্ট ভার্ব বলা হয়। কি বলা হয়? প্রেজেন্ট ভার্ব। এগুলোকে কি বলা হয়? প্রেজেন্ট ভার্ব বলা হয়, কারণ এগুলো প্রেজেন্ট টেন্সে বসে, প্রেজেন্ট টেন্সে বসে। খুব সুন্দর করে আজকে টেন্সটা আমরা পড়বো, একদম প্রথম থেকে শুরু শেষ পর্যন্ত কিন্তু দেখবেন, ঠিক আছে? 2 নাম্বার পয়েন্টটা, পাস্ট টেন্সে কোন কোন ভার্বগুলো বসে? এই যে ওয়াজ, ওয়্যার, তারপরে ডিড এবং হ্যাড, এগুলো হচ্ছে পাস্ট টেন্সে আমরা ব্যবহার করি। তাহলে পাস্ট টেন্সে কোনগুলো? পাস্ট টেন্সে হচ্ছে আমাদের ওয়াজ, ওয়্যার, ডিড এবং হ্যাড, এগুলোকে আমরা পাস্ট টেন্সে ব্যবহার করি। ক্লিয়ার? তাহলে প্রেজেন্ট এবং পাস্টের ব্যাপারটাও আমরা কিন্তু শিখে নিলাম। পারা যাবে? স্টুডেন্ট কমে যাচ্ছে কেন? দ্রুত একটু কষ্ট করে শেয়ার করতে হবে, দ্রুত শেয়ার করে দিবেন সবাই। ওকে, আচ্ছা, খুবই ভালো, খুবই ভালো। এবার দেখেন, এবার আমরা মেইন ক্লাসে চলে আসি। এবার মেইন ক্লাস, যেটার মাধ্যমে আপনি ট্রান্সলেশন শিখবেন। ট্রান্সলেশন শেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে টেন্স। টেন্সে যাদের সমস্যা আছে তাদের ট্রান্সলেশন করতে 100% প্রবলেম হবে। আপনাদের মধ্যে কার কার টেন্সের প্রবলেম আছে আমাকে একটু জানান। সো আমরা টেন্সটা খুব সুন্দর করে ক্লিয়ার করব, টেন্সটা খুব সুন্দর করে ক্লিয়ার করব। ওকে, টেন্সটা খুব সুন্দর করে ক্লিয়ার করব, আমার সাথে থাকতে হবে। মাথায় রাখবেন, টেন্স মানে কি বলেন তো? টেন্স মানে হচ্ছে সময়। টেন্স মানে কি? সময়। টেন্স মানে হচ্ছে সময়। কিসের সময়কে বোঝায়? টেন্স মানে ক্রিয়ার কাল, এই কাল, সেই কাল, ওগুলো দিয়ে দেওয়ার দরকার নাই। সিম্পলি আপনি মাথায় রাখবেন, টেন্স মানে হচ্ছে সময়। কিসের সময়? আমরা যখনই কোনো কথা বলি, প্রত্যেকটা কথাতে একটা কাজ হয়, প্রত্যেকটা কথায় কি একটা কাজ হয়। যেমন লাইভটা শেয়ার দিন, আমি বললাম লাইভটা শেয়ার দিন, এই যে লাইভটা শেয়ার দিন, এখানে কাজ কোনটা? শেয়ার দেয়া। তাহলে শেয়ার দেওয়ার কাজটা কখন হচ্ছে? এখন হচ্ছে। এই যে এখন যে সময়টা আছে না, এটাকে আমরা টেন্স বলি। আপনি গত রাতে খুব ভালো ঘুমিয়েছেন, আচ্ছা ঘুমটা এখানে একটা কাজ। কখন ঘুমিয়েছেন? গত রাতে। এই গত রাতে একটা টেন্স। সেম ভাবে আগামী বছর আপনি বিয়ে করবেন, ঠিক আছে? এই যে বিয়ে করা, এটা একটা কাজ, ঠিক আছে? কিন্তু কখন করবেন? আগামী বছর করবেন। তাহলে এই যে আগামী বছর টাইমটা, এইটা হচ্ছে একটা টেন্স। তাহলে বেসিক্যালি কোনো কাজ যে সময়টাতে হয়, একটা বাক্যের যে কাজ আছে, ওই কাজটা যে সময় হয়, সেই সময়টাকে আমরা টেন্স বলি। এখন এই টেন্সটাকে আমরা 3 ভাগে বিভক্ত করতে পারি, আমরা সবাই জানি, তাই না? 1 নাম্বার হচ্ছে কি বলেন তো? বর্তমান, তাই না? 1 নাম্বার কি? বর্তমান, যাকে আমরা প্রেজেন্ট টেন্স নামে চিনি। কি টেন্স নামে চিনি? প্রেজেন্ট টেন্স নামে চিনি। 2 নাম্বার হচ্ছে অতীত। 2 নাম্বার কি? অতীত,
যাকে আমরা পাস্ট টেন্স নামে চিনি। ঠিক আছে, ডিটেইলসে পড়বো, ক্লাসের সাথেই থাকতে হবে। এবং 3 নাম্বার হচ্ছে ফিউচার টেন্স। এবং এইটাকে আমরা আবার কি নামে চিনি বলেন তো? সরি, এটাকে বলা হচ্ছে ভবিষ্যৎ। বাংলাটা উল্টা লিখছি, ভবিষ্যৎ। ঠিক আছে, সো ভবিষ্যৎ কি? ফিউচার। ঠিক আছে, এই যে ফিউচার। এখন এই প্রত্যেকটা টেন্সের মধ্যে আবার 4টা প্রকারভেদ আছে। এগুলো আমি আশা করছি বেসিক ব্যাপারগুলো আপনারা সবাই জানেন। আমি ধরে নিচ্ছি বেসিক ব্যাপারগুলো সবাই জানেন। সেগুলো কি কি বলেন? এই যে প্রেজেন্ট ইনডিফিনিট, তাই না? প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এইভাবে প্রত্যেকটা 4টা করে আছে না? এইটুকু ইনফরমেশন তো আমরা সবাই জানি। যেটা জানি না সেগুলো হচ্ছে যে ওই টেন্স অনুযায়ী কথা কেমনে বলা লাগে, টেন্স অনুযায়ী বাক্য কিভাবে তৈরি করতে হয়, টেন্স অনুযায়ী কিভাবে আপনি একটা ট্রান্সলেশনটা করবেন ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি। দেখেন, খেয়াল করে দেখেন। প্রথমে আমরা শিখবো ইনডিফিনিট টেন্সগুলো। কি কি? ইনডিফিনিট টেন্সগুলো খেয়াল করে দেখেন। তাহলে আমরা প্রথমে লিখলাম, আমরা প্রথমে এখানে দিচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট। কি দিচ্ছি? প্রেজেন্ট ইনডিফিনিট। তারপরে আমাদের আসবে পাস্ট ইনডিফিনিট, এবং তারপরে আমাদের আসবে ফিউচার ইনডিফিনিট। তাহলে 3টা ইনডিফিনিটকে আমরা একসাথে শিখবো। আপনি যদি এইভাবে পার্থক্য করে শেখেন তাহলে দেখবেন আপনার জীবনে টেন্স নেওয়ার কোনো প্যাচ লাগবে না। খেয়াল করে দেখবেন। তাহলে ইনডিফিনিট গুলো চেনার উপায় কি? খুব সিম্পলি যদি প্রেজেন্ট ইনডিফিনিটের দিকে তাকাই, প্রেজেন্ট ইনডিফিনিট মানে হচ্ছে 2টা জিনিস মাথা রাখবেন। কয়টা জিনিস? প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে 2টা জিনিস মাথা রাখবেন। এক হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে যে আপনি যে কাজগুলো সচরাচর করেন, যে কাজগুলো আপনি সচরাচর করেন কিংবা সবসময় করেন, এরকম কাজগুলো যেগুলো বা আমরা এটাকে প্রত্যাহিক কাজ নামেও চিনি, ডেইলি ওয়ার্ক নামে চিনি। এই যে ডেইলি ওয়ার্ক, এই ডেইলি ওয়ার্ক গুলোকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে ফেলতে পারি। ঠিক আছে, এবং আরেকটা ব্যাপার আপনি চাইলে মাথায় রাখতে পারেন, সেটা হচ্ছে যে এই যে বাংলাগুলো আপনাকে বোঝাবে করি, এই যে এরকম করি, যাই, খাই, শুনি, বলি। ঠিক আছে, এরকম। অর্থাৎ কাজটা আপনার মনে হবে যে আপনি এখনই করছেন, অর্থাৎ এই খেয়াল করে দেখেন যে এই সব সময় করা বোঝাবে, বেসিক্যালি সচরাচর করা বোঝাবে। যেমন আপনি বলছেন যে আমি প্রতিদিন বাজারে যাই, খেয়াল করে দেখেন, বাজারে যাই। এই যে আপনি সচরাচর এই কাজটা করেন। তার মানে আমি অনেক সকালে ঘুম থেকে কখন ওঠেন? অনেক সকালে উঠি প্রত্যেক দিন। তার মানে আপনি এটাই করেন। আমি খুব মনোযোগ দিয়ে কথাবার্তা শুনি। এই যে মনোযোগ দিয়ে শোনেন, এটা একটা কাইন্ড অফ আপনার অভ্যাস, ডেইলি ওয়ার্ক। আমি খুব কম কথা বলি, এটা আপনার একটা অভ্যাস, ডেইলি ওয়ার্ক। সো এরকম যদি কোনো শব্দ দ্বারা, কোনো বাক্য দ্বারা বোঝায় যে কাজটা আপনি সচরাচরই করেন, নির্দিষ্ট কোনো সময়ে করা বুঝাচ্ছে না, তাহলে আপনি বুঝবেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট। ক্লিয়ার? বুঝলাম আমরা? হ্যাঁ, এইটুকু বুঝলাম কিনা বলেন? এইটুকু কি আমরা বুঝতে পেরেছি? বলেন তো। আচ্ছা, এখন প্রেজেন্ট ইনডিফিনিট তো বুঝলাম, তাই না? তাহলে আমরা যদি বাংলা অংশটা দেখি, খেয়াল করে দেখেন তো, প্রেজেন্ট ইনডিফিনিটের বাংলা অংশটা কি হবে? এই যে করি, যাই, খাই, বলি, শুনি, তাই না? বাক্যগুলো এরকমই হবে না? যে আমি তার কথা শুনি, আমি খুব কম খাই, আমি প্রতিদিন স্কুলে যাই, আমি আমার কাজ সময় মতোই করি। এই যে প্রত্যেকটা বাক্য কিন্তু এরকম শোনাবে। ওইটাই যখন আপনি পাস্ট টেন্সে নিবেন স্যার, কখন নিবেন? যখন আপনি পাস্ট টেন্সে নিবেন, তখন কি হবে জানেন? মাথায় রাখবেন, পাস্ট টেন্সের একটা সোজা বৈশিষ্ট্য হচ্ছে, পাস্ট ইনডিফিনিট টেন্সের সোজা বৈশিষ্ট্য হচ্ছে এই বাক্যগুলোর শেষে ল, লে এবং লাম এগুলো থাকে। কি থাকে? ল, লে, লাম থাকে। তাহলে করি থেকে হয়ে যাবে কি বলেন তো? করি থেকে হয়ে যাবে করলাম, করলাম। তার মানে আপনি যদি পাস্ট ইনডিফিনিটে নেন, করিটা তো প্রেজেন্ট ইনডিফিনিটে ছিল,
এটাকে যদি পাস্ট ইনডিফিনিট বানান তাহলে করি থেকে হয়ে যাবে করলাম, যাই থেকে হয়ে যাবে কি, যাই থেকে হয়ে যাবে গেলাম। আমার সাথে সাথে সবাই ট্রাই করেন, সবাই কমেন্টে ট্রাই করেন। খাই থেকে হয়ে যাবে খেলাম, খাই থেকে হয়ে যাবে কি, খেলাম। ঠিক আছে, তারপর বলি থেকে হয়ে যাবে বললাম, বলি থেকে হয়ে যাবে কি, বললাম। ক্লিয়ার? বুঝতে পারছি কি বলেন? এইটুকু ধরতে পেরেছেন কিনা আমাকে বলেন তো। থাকবে থাকবে, আবু তালেব মিয়া থাকবে। দেখেন এই যে ক্লাসটা করাচ্ছি আমি, এই ক্লাসটা কিন্তু আপনার সারা জীবন মনে থাকবে না। কখন মনে থাকবে? যদি আপনি প্র্যাকটিস করেন। পৃথিবীতে এমন কোন মাস্টার নাই যে প্র্যাকটিস ছাড়া আপনাকে স্পোকেন শেখাতে পারে। সেই জন্য আমি যা পড়াচ্ছি এগুলো জাস্ট খালি বাসায় রেখে দিলে কিন্তু কিচ্ছু হবে না। আমরা যেই মিনি বুকটা দিব আপনাকে, ওখান থেকে প্র্যাকটিস করতে হবে বাসায়। ঠিক আছে, একটা গাইডলাইনে থাকতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে একটু খেয়াল করে দেখেন, স্যার ভবিষ্যৎ বানান ভুল। হ্যাঁ, হতে পারে ভবিষ্যৎ বানান হয়তো ভুল করেছিলাম। শুনিটা হয়ে যাবে কি বলেন তো, শুনিটা হয়ে যাবে শুনলাম, শুনলাম। ক্লিয়ার? আমরা কি বুঝলাম? দেখেন খেয়াল করে দেখেন, এই যে ল লে লাম থাকবে পাস্ট ইনডিফিনিটে। এই বাক্যটাকে যখন আপনি ফিউচারে নেবেন, যখন ফিউচার ইনডিফিনিটে নেবেন স্যার, তখন কি হবে বলেন তো? তখন কি হবে? ফিউচার ইনডিফিনিটে মাথায় রাখবো যে ফিউচার ইনডিফিনিট দ্বারা বোঝায় একটা কাজ আমি এখনো করিনি, করব, যাব, খাবো, বলবো, শুনবো, তার সাথে বসে থাকবো, তার সাথে ঘুরবো, তোমার সাথে কাজ করব, কাল স্কুলে যাব। এই যে এখনো কাজটা হয়নি, কাজটা হবে, এরকম যদি বোঝায়, তাহলে করি থেকে করলাম হলো, এই বাক্যটাই ফিউচারে নিলে কি হয়ে যাবে বলেন তো? তখন হয়ে যাবে করব। কি হয়ে যাবে? তখন হয়ে যাবে করব। এবং যাই থেকে গেলাম হলো পাস্টে, এটাই যখন ফিউচারে যাবে তখন হয়ে যাবে কি, যাব। কারণ যাব দ্বারা বোঝায় এখনো কাজটা হয়নি। সেম ভাবে খাই থেকে খেলাম যখন হলো, এটাকে যখন ফিউচারে নিব তখন হবে কি, খাবো, খাবো। সেম ভাবে বলি থেকে বললাম, এবং এটা হবে বলবো। আপনারা কি বুঝতে পারছেন বলেন তো? সহজ লাগছে না কঠিন লাগছে? একটু বলেন, একটু বলেন, সহজ লাগছে না কঠিন লাগছে? শুনি থেকে হয়ে যাবে শুনলাম, এবং তারপরে ফিউচারে হয়ে যাবে শুনবো। বলেন, বাংলা তো আপনি বুঝতেন না, এতদিন বাংলা বুঝতেন না যে কিভাবে বাংলার টেন্স গুলো পরিবর্তন হয়। এটা কেন জানা দরকার জানেন? তার কারণ আপনি যখন বাংলাটা, আপনি ইংরেজি বলার সময় বাংলা মাথার মধ্যে আপনার রিল আকারে চলতে থাকে, সো আপনি ওটাকে ট্রান্সলেট করেই কথা বলেন। এগুলো যদি জানেন, আপনার ট্রান্সলেট করতে ইজি হবে, ফাস্ট হবে। ছিলাম, ছিলাম কোথায়? ছিলাম তো এখানে নাই। ক্লিয়ার? বুঝলাম, বুঝলাম বলেন। দ্যাটস রাইট। সবাইকে এটুকু বুঝতে পেরেছি? এবার দেখেন, তাহলে আমরা এটুকু কিন্তু বুঝলাম, ইজিলি বুঝে গেলাম, তাই না? এইটুকু আমরা ইজিলি বুঝলাম। এবার দেখবো যে বাংলা থেকে ইংরেজি আপনি কেমনে করবেন, বাংলা থেকে ইংরেজি আপনি কেমনে করবেন। ঠিক আছে, আমরা এটা মুছে দিচ্ছি, এটাকে মুছে দিই। ঠিক আছে, এটাকে আমি মুছে দিচ্ছি। বাংলা থেকে ইংরেজি করার জন্য খুব সিম্পল জিনিস মাথায় রাখতে হবে, খুব সিম্পল জিনিস মাথায় রাখতে হবে। কি কি বলেন তো? সেগুলো কি? প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আপনার সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস ব্লা 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 ব্লা, এত বড় স্ট্রাকচার মনে রাখার কোনো দরকার নাই, এত বড় স্ট্রাকচার মনে রাখার কোনো দরকার নাই। কি করবেন? একটা জিনিস মনে রাখবেন, উইচ ইজ, সেটা হচ্ছে এটা মেইন ভার্বটা। টেন্স চেনার একমাত্র উপায় বাক্যের ভার্বটার দিকে তাকানো, কোন শব্দটা দ্বারা কাজ করা বোঝাচ্ছে, সেই শব্দটার দিকে যদি তাকান তাহলে আপনি বুঝবেন এটা কোন টেন্সে আছে। তাহলে মেইনলি প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আপনি দেখবেন যে ভার্বটা আছে, ওই ভার্বটা হবে V1 এ। V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তার মানে শুধু এই ভার্বটার দিকে তাকালেই প্রেজেন্ট ইনডিফিনিট আপনি চিনে ফেলবেন, আর কিন্তু কোনো চেঞ্জ কোথাও হবে না। সিম্পলি মাথায় রাখবেন যে এই বাক্যে যে ভার্বটা হবে সেটা প্রেজেন্টে হবে বা V1 এ থাকবে। আর এর আগে সাবজেক্ট অবজেক্ট তো কমন, তাই না? এর আগে সাবজেক্ট এবং অবজেক্ট তো কমন, সব ধরনের স্ট্রাকচারই সাবজেক্ট অবজেক্ট থাকবে। এই কারণে এটা এক্সট্রা করে মনে রাখার কোনো দরকার নাই, এটা আপনি পারবেন। শুধু মনে রাখতে হবে কি, এই যে ভার্বটুকু কিভাবে, কোনটা কিভাবে কাজ করছে। যখন এটা পাস্ট ইনডিফিনিটে আসবে, এই V1টা তখন কিসে রূপান্তরিত হয়ে যাবে? V1 থেকে হয়ে যাবে V2, V1 থেকে হয়ে যাবে কি V2। এবং ফিউচারে যখন আসবে তখন ব্যাপারটা দাঁড়াবে কি সে জানেন? তখন ব্যাপারটা দাঁড়াবে হচ্ছে শ্যাল বা উইল। তখন কি লিখতে হবে? শ্যাল বা উইল ব্যবহার করতে হবে, শ্যাল বা উইল ব্যবহার করতে হবে।
এই তিনটা জিনিস যদি মাথায় রাখেন তাহলে আপনি ইংরেজিটাও কিন্তু ইজিলি করতে পারবেন। আমি আপনাকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, দেখেন, খেয়াল করে দেখেন, উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, একটু খেয়াল করে দেখবেন। এই V1 V2 বা V3 যারা বোঝেন না তাদের জন্য একটু সিম্পল শর্ট করে বুঝাই। যেমন গো শব্দটা আছে না, এটা হচ্ছে V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটাকে যখন পাস্ট টেন্সে নেবেন তখন হবে ওয়েন্ট। এগুলো ভার্বের লিস্ট পড়তে হবে, মিনি বুকে আপনাদের ভার্বের লিস্টটা আমি দিয়ে দিব, ঠিক আছে? এই যে এটা হচ্ছে V2, তাহলে পাস্ট ফর্মটা হচ্ছে V2, আর V3 মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম which is gone, go went gone, এটা হচ্ছে V3। তাহলে আমি যখন V1 V2 V3 ব্যবহার করব তখন আপনি এরকম ফর্মগুলোকে বুঝবেন, ঠিক আছে? বুঝতে পেরেছি? জি, মিনি বুকটা 24 তারিখে পাবেন। 24 তারিখে আমাদের ক্লাস, 24 তারিখে ক্লাস, ওই দিন কিন্তু আপনি মিনি বুকটা পেয়ে যাবেন। সো ক্লাসগুলো করতে হবে। এখন আমরা দেখবো যে বাংলা বাক্যগুলো, একটা বাংলা বাক্য লিখবো এবং সেগুলোর ক্ষেত্রে এগুলো একটু চেঞ্জেস করে দেখার চেষ্টা করব। একটা বাংলা বাক্য লিখি, খুব সিম্পল একটা বাক্য লিখবো। যেমন আমি বললাম যে সে বা আমি কবিতা লিখি। আমি কবিতা লিখি, তাই না? এই যে দেখেন, লিখি, যাই, খাই, বলি, শুনি, তার মানে আমরা বুঝতেই পারছি এটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। আচ্ছা, কবিতা লিখি, এটাকে যখন আপনি পাস্ট ইনডিফিনিটে নেবেন তখন বাক্যটা কেমন হবে জানেন? তখন বাক্যটা হবে এই লিখি থেকে হয়ে যাবে ওই যে ললে লাম যুক্ত হবে, লিখলাম। তাহলে আমরা লিখবো কি, আমি, এইটুকু ঠিক থাকবে, আমি কবিতা, আর এটা হয়ে যাবে কি, এই যে লিখলাম, বুঝলাম? তাহলে দেখেন, লিখি থেকে হয়ে গেল কি, লিখলাম, বোঝা গেল? এটাই যখন ফিউচারে নিবেন আপনি, তখন কি দাঁড়াবে স্যার? তখন বাক্যটা হবে আমি কবিতা লিখব, আমি কবিতা লিখব, এই যে লিখব, ঠিক আছে? বোঝা গেল? আমরা কি তিনটা ফর্ম বুঝতে পেরেছি? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ প্রোভাইড টুডেজ ক্লাস রেকর্ডিং। ডেফিনেটলি আবুল কালাম ভাই এই পেজেই থাকবে, অথবা আপনারা চাইলে লিঙ্গুয়াল একাডেমি নামের কিন্তু আমাদের আছে, ইউটিউব চ্যানেল আছে, আপনি কিন্তু সেখানে গেলেও ক্লাসগুলো একসাথে পেয়ে যাবেন। এবার দেখেন, ট্রান্সলেট করা শিখবো। সিম্পলি আমাদের বাক্য যখন আমরা ট্রান্সলেট করি একটা কাজ করতে হয়, সাবজেক্ট দিয়ে শুরু করতে হয়, তাই না? এই বাক্যের মধ্যে সাবজেক্ট কোনটা? আমি। তাহলে আমি মানে কি আমরা জানি কি, বলেন তো? আই নিলাম। আচ্ছা বলেন তো, তারপরে আয়ের পরে আমাদের সাবজেক্টের পরে ভার্ব নিতে হয় না? সাবজেক্টের পরেই তো ভার্ব নিতে হয় অলওয়েজ। এই নিয়মগুলো চিরন্তন সত্যের মতো, এগুলো কখনো চেঞ্জ হয় না খুব একটা। তাহলে সিম্পলি দেখেন, সাবজেক্টের পর আমাদের একটা ভার্ব নিতে হবে, আর এই বাক্যে কোন শব্দটা দ্বারা কাজ করা বোঝাচ্ছে? ভার্ব কোনটা? লেখা, লিখি। তাহলে রাইট মানে লেখা। আচ্ছা, রাইটটা কোন টেন্সে লিখতে হবে, কোন ফর্মে লিখতে হবে? V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আপনি সিম্পলি রাইট লিখবেন, এটা কোনো চেঞ্জ হবে না। তাহলে আই রাইট হবে, কি হবে? আই রাইট কি লেখেন? কবিতা লেখেন। তাহলে আই রাইট পোয়েমস, আমি কবিতা লিখি। এটাকে যখন কবিতা লিখলামে যাবেন, লাম চলে আসবে, তখন আমাদের ভার্বটা শুধু পরিবর্তন হবে, এই V1 থেকে হয়ে যাবে V2, অর্থাৎ এই রাইটের পরিবর্তন আসবে। সেটা আমরা কিভাবে করব দেখেন। তাহলে আমরা লিখব কি, আই। এখন রাইটের তিনটা ফর্ম কি? রাইট, রোট, রিটেন। তার মানে রোট হচ্ছে V2। তাহলে আপনি সিম্পলি কি লিখবেন? আই রোট পোয়েমস, আমি কবিতা লিখলাম। এই বাক্যটা যখন ফিউচারে নিবেন তখন কি দাঁড়াবে বলেন তো? এই বাক্যটা ফিউচারে নিলে কি দাঁড়াবে বলেন? ফিউচারে নিলে দাঁড়াবে, এই যে শ্যাল বা উইল ব্যবহার করবেন না, তাহলে আই উইল হবে, কি হবে? আই উইল রাইট পোয়েম। বুঝলেন? বোঝা গেল? কারা কারা বোঝেন না একটু হাত তোলেন তো, কারা কারা বোঝেন নাই? লিখতাম না, লিখতাম কিন্তু হবে না, লিখলাম হবে, ঠিক আছে? আমি কবিতা লিখতাম যদি আপনি লেখেন তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে অর্থ।
তখন ইউজ টু ব্যবহার করতে হবে, মোডাল অক্সিলারিতে চলে যাবে। আমরা সেই ক্লাসগুলো শিখবো। আই ইউজ টু রাইট পোয়েম, তখন হবে কি আই ইউজ টু রাইট পোয়েম। ওকে, আই রোট পোয়েমস, দ্যাটস রাইট। খুবই ভালো। তাহলে একটু কষ্ট করে যারা যারা একবার শেয়ার করে দিয়েছেন আর একবার করে একটু শেয়ার করে দেই সবাই, দেখি কারা কারা শেয়ার করে। একটু শেয়ার করে শেয়ার ডান লিখবেন, কমেন্টে একটু শেয়ার ডান লিখে দিতে হবে, তাহলে আমি বুঝবো যে আপনি শেয়ার করে দিয়েছেন। ওকে, কমেন্টে একবার একটু শেয়ার ডান লিখে দেন, তাহলে এটা আমরা বুঝলাম, এটা বুঝলাম। আমি আরেকটা বাক্য লিখি, দেখি আপনারা এটা করে ফেলবেন, দ্রুত ঝটপট করে ফেলবেন। আমি আরেকটা বাক্য লিখছি, যেমন আমি লিখলাম যে তারা অপেক্ষা করে, তারা অপেক্ষা করে। এই বাক্যটাই যখন আমি পাস্ট ইনডিফিনিটে নিয়ে যাব তখন কি হবে বলেন তো? তারা অপেক্ষা করে থেকে হয়ে যাবে করলো। তারা অপেক্ষা করলো, তারা অপেক্ষা করলো হয়ে যাবে। ঠিক আছে, যখন এটা ফিউচারে নিয়ে যাবেন তখন কি হবে? তারা অপেক্ষা করবে, তারা অপেক্ষা করবে। এই তিনটা ভার্সন, রাইট? এই তিনটা ভার্সন তো আমি এগুলো একটু উপরের দিকে দিই। এখন এই তিনটা ভার্সনকে আমরা একটু কষ্ট করে ইংরেজি করে ফেলি। যারা যারা আছেন কমেন্টে একটু দ্রুত। আচ্ছা, হাসানুর রহমান ভাই বলেছেন পোয়েমস হলো কেন? পোয়েমস কেন হলো? পোয়েমস এই কারণে হলো, তার কারণ কবিতাটি বলিনি তো আমরা বলেছি শুধু কবিতা লিখি। কবিতা তো একটাও হতে পারে, অসংখ্য হতে পারে। তো যারা কবিতা লেখে তারা কিন্তু অনেক কবিতাই লেখে। একটা কবিতা লিখলে তো আমি বলেই দিতাম যে আমি একটা কবিতা লিখি, যেহেতু একটা বলা না এই জন্য পোয়েমস বলেছি আমরা। ওয়াজিয়া ইসলাম বুঝেছেন? বলেন পোয়েমস কেন লিখলাম, বুঝেছেন কিনা বলেন। তাহলে সিম্পলি বাক্যগুলো একটু করে ফেলেন। কি লিখবো আমরা বলেন তো? সিম্পলি বাক্যগুলোতে কি লিখবো বলেন? তাহলে আমরা লিখবো যে দে ওয়েট, ওয়েটস বলা যাবে না কিন্তু, দে ওয়েট। আচ্ছা, তারা অপেক্ষা করলো, তাহলে আমরা V2 বানাবো। তাহলে দে হবে কি? দে ওয়েটেড, দে ওয়েটেড। ঠিক আছে, তারা অপেক্ষা করলো। এটাকে যখন ফিউচারে নিব তখন কি হবে? দে উইল ওয়েট, তারা অপেক্ষা করবে। ঠিক আছে, তারা অপেক্ষা করবে। ক্লিয়ার? বুঝলাম আমরা? তারা অপেক্ষা করছিল হয় না? না, নূরের নহর, তারা অপেক্ষা করছিল আমরা একটু পরে বুঝবো। কেন করছিল লেখা যাবে না, কেন করছিল লেখা যাবে না। ফ্রি মিনি কোর্স এর ক্লাসের রুটিনটা একটু বলবেন। রাহাত মৃধা, আমরা 24 তারিখ পর্যন্ত একটা না ক্লাস নিব। আজকে তো আমাদের কয় তারিখ? 21 তারিখ, তার মানে 22, 23, 24 তারিখ পর্যন্ত আমাদের একটা না ক্লাস চলবে প্রত্যেক দিন। কালকেও ক্লাস আছে, কালকেও ঠিক 8:30টায় চলে আসলে আপনি ক্লাসটা দেখতে পাবেন। বুঝলাম? আর একটু বলে নেই, আপনারা যারা ফাউন্ডেশন, এই যে আপনাদের দুর্বলতা দেখেন, এই জিনিসগুলোতে কিন্তু আপনারা দুর্বল। সো এগুলো না জানলে কিন্তু আপনি ইংরেজি শিখতেই পারবেন না। আপনি কথা তো বলা থাকলে দূরের কথা, আপনি লিখতেও পারবেন না প্রপারলি, ভুল হবে প্রচুর। সো এই যে যাদের এই বেসিকে প্রবলেম আছে, ফাউন্ডেশন দুর্বল, তাদের জন্য কিন্তু আমাদের দারুণ একটা কোর্স আছে। সেটা হচ্ছে আপনার কিছুই বুঝি না ফাউন্ডেশন কোর্স, নাম কিছুই বুঝি না ফাউন্ডেশন কোর্স। এই ফাউন্ডেশন কোর্সে স্পোকেন এবং গ্রামারের একদম ভিত্তিটাকে আমরা ইস্পাতের মতো শক্ত করি। অর্থাৎ যে কোনো জিনিস আপনি দেখা মাত্র বলে দিতে পারবেন, আচ্ছা এটা এই কারণে হয়েছে। এই ফাউন্ডেশন কোর্সে যদি আপনি সর্বোচ্চ ডিসকাউন্টে ভর্তি হতে চান, ভর্তি হতে পারবেন। কি করতে হবে? সিম্পলি আমাদের কমেন্টে একটা লিঙ্ক দেওয়া আছে দেখেন, ফর্মের, এই গুগল ফর্মের লিঙ্কটাতে ক্লিক করে একটু ফর্মটা ফিল আপ করতে হবে। আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করে কি করবেন? আপনাকে অফারটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আচ্ছা, দে আর ওয়েটেড না, ডেলিয়াপু দে আর কেন হবে? আর তো হবে না, দে আর কেন হবে? এখানে তো তারা অপেক্ষা করলো, জাস্ট সিম্পলি V2। আমি তো এখানে অ্যামিজারের কথা কোথাও বলিনি, বলেছি? কোথাও তো অ্যামিজারের কথা বলিনি। ভেরি গুড। আচ্ছা, খুবই ভালো। না, তিথি আপু দের পর আর হবে না তো, কারণ কি? এই যে দের পর আর হবে না, কি কারণে? প্রেজেন্ট ইনডিফিনিটে কখনো অ্যামিজার আমরা এরকম মেইন ভার্ব থাকলে অ্যামিজার বসাই না। এগুলোর জন্য একটু গ্রামার জানা লাগে আবার একটু করে। আচ্ছা, এখন এই বাক্যগুলো দিয়ে
কোয়েশ্চেন তৈরি করতে পারবেন কিনা। কালকে তো ম্যাম আপনাদের প্রশ্ন বানানো শিখিয়েছে। এই বাক্যটাকে যদি আমরা প্রশ্ন তৈরি করা শেখাই, এই বাক্যটাকে যদি আমরা প্রশ্ন তৈরি করি কি হবে বলেন তো? বলেন, এই বাক্যটাকে যদি প্রশ্ন করি আমরা, যে আমি বললাম যে তারা অপেক্ষা করে, এই বাক্যটা যদি এরকম লিখি যে তারা, এই বাক্যটা যদি আমি কালকের থেকে একটু এটার সাথে কানেক্ট করে দিচ্ছি যাতে কালকের ক্লাস যারা করেছেন তারা ভালো করে বুঝতে পারেন। তারা কি, না বোধক করি আগে, তারা অপেক্ষা করে না, তারা অপেক্ষা করে না। ঠিক আছে, আচ্ছা না বোধক না দিয়ে তারা, তারা কি অপেক্ষা করে, খালি ডিরেক্ট কোশ্চেন দিই, তারা কি অপেক্ষা করে? এটা কেমনে করবেন কমেন্টে জানান দ্রুত। তারপরে এইটা, তারা কি অপেক্ষা করলো, তারা কি অপেক্ষা করলো? ঠিক আছে, এটা কেমনে করব? ফিউচারটা যদি এভাবে করি, তারা, তারা কি, তারা কি অপেক্ষা করবে? এই তিনটা কেমনে করবো একটু কমেন্টে জানান তো, এই তিনটা কেমনে করবো দ্রুত। দীপ ভাই অনেক কমেন্ট আসছে তো এই কারণে সবসময় কমেন্ট দেখা হয় না। এখানে অ্যামিজার বসবে না কেন বা ওয়াজবার বসবে না কেন? নিভুন, আমি উত্তর দিচ্ছি, আমি উত্তর দিচ্ছি কেন আমরা অ্যামিজার ওয়াজবার বসাবো না। অ্যামিজার ওয়াজবার কখন বসে আর আপনি কখন অ্যামিজার ওয়াজবার বসাবেন না সেই জায়গাটা আমি একটু পর ক্লিয়ার করছি। ঠিক আছে স্যার, সেন্ড দ্য লিঙ্ক প্লিজ। ফয়সাল ভাইকে লিঙ্ক দেন কেউ একজন। ডু দে ওয়েট, আচ্ছা ঠিক আছে। তাহলে এটা কি, তারা কি অপেক্ষা করে, কি হবে বলেন তো? আমরা আগে এটার চেঞ্জটা করে নিই, কি হবে? ডু দে ওয়েট, তারা কি অপেক্ষা করে? এটাই যদি প্রশ্ন করেন তারা কি অপেক্ষা করলো, তখন ডুর জায়গায় কি হবে? ডিড, ডিড দে ওয়েট, তারা কি অপেক্ষা করলো? এবং যখন আপনি অপেক্ষা করবে বলছেন তখন হবে উইল দে ওয়েট, তারা কি অপেক্ষা করবে? বুঝেছেন? আচ্ছা, ফাইমা ইসলাম বলেছেন স্যার দের পর কি শ্যাল দেওয়া যাবে? শ্যালের ব্যবহার দরকারই নেই তো আপনার, আপনি যেহেতু উইলটা দিয়ে সব চালাইতে পারতেছেন তাহলে শ্যালকে কেন দরকার? শ্যাল ব্যবহার করার বেশ কিছু নিয়ম আছে, ওগুলো আমার কাছে মনে হয় ওই নিয়মগুলো মনে রাখা উটকো ঝামেলা। কিন্তু উইলটা সার্বজনীন, উইল আপনি যে কোনো সাবজেক্টের সাথে বসাতে পারবেন, সো সবগুলো উইল দিয়ে করে দেন না, সমস্যা কোথায়? ঠিক আছে স্যার, আপনাদের এই কোর্সটা কি একদম ফ্রি? জি, আমরা তো ক্লাস নিচ্ছি, এই যে কোর্সের ক্লাস নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা খুবই ভালো, খুবই ভালো। একটু কষ্ট করে আমরা দেখব যে একজন প্রশ্ন করেছেন যে স্যার ডু অ্যামিজার কখন আমরা ইউজ করব, আর এখানে কেন অ্যামিজার ব্যবহার করা হলো না? মাথায় রাখবেন অ্যামিজার কিন্তু ইনডিফিনিট টেন্স গুলোতে কখন ব্যবহার করা হয় এইটা একটু ভালো করে জানেন। প্রথমত ইনডিফিনিট টেন্স গুলোতে, ইনডিফিনিট টেন্সে, ইনডিফিনিট টেন্সে অ্যামিজারকে আমরা কখন ইউজ করি? একটা জায়গাতে, এছাড়া অ্যামিজার ইনডিফিনিট টেন্সে বসে না। কোন জায়গাতে বলেন? যখন, যখন বাক্যে, বাক্যে কোনো কাজ করা বোঝায় না, কোনো কাজ করা বুঝায় না, বাক্যে ভার্ব ঠিকই থাকে কিন্তু ওই মানে বাক্যটা দ্বারা আপনি কোনো কাজ করা বুঝবেন না। আমি সহজ করে বলছি, দেখেন সহজ করে বলছি, যেমন আমি একটা বাক্য বললাম যে সে একজন ডাক্তার। আচ্ছা, এই বাক্যের মধ্যে কোনো শব্দ দ্বারা কি আপনি কাজ করা বোঝাচ্ছে? দেখেন তো, কিন্তু এই বাক্যটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সে একজন ডাক্তার, এই বাক্যের মধ্যে কোনো শব্দ দ্বারা কাজ করা বোঝাচ্ছে? সে একজন ডাক্তার, আমি একজন শিক্ষক, এখানে তো কোনো কাজ করার কিছু নাই। ঠিক আছে, আমি যদি বলতাম আমি শেখাচ্ছি তখন কাজ হইতো, আমি শেখাই তখন কাজ হইতো, কিন্তু সে একজন ডাক্তার, এখানে কোনো কাজ নাই। যেহেতু কাজ নাই তার মানে এখানে আমাদের অক্সিলারি ভার্ব কি আসবে? যেহেতু কাজ নাই তখন আমাদের অক্সিলারি ভার্ব আসবে। কি বললাম? যখন বাক্যে কোনো কাজ করা বুঝায় না। যদি না বুঝায় তখন আমাদের অক্সিলারি ভার্ব আনতে হবে। যেমন হি ইজ আ ডক্টর,
কাজ নাই জন্য আমরা ইজ ব্যবহার করেছি, আর ইজটাই কিন্তু এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। ইজটাই কি মেইন ভার্ব হিসেবে বসেছে। এটা প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে এবং পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে এবং ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে দুইটার ক্ষেত্রেই সমান। দেখেন এই বাক্যটা যদি এরকম হতো যে সে কি ছিল, অসুস্থ ছিল, অসুস্থ ছিল। আচ্ছা বলুন তো, সে অসুস্থ ছিল, এই বাক্যের মধ্যে কোনো শব্দ দ্বারা কাজ করা বোঝানো হচ্ছে না। তার মানে আমাদের কি ওই am is আর was বার চলে আসবে এখানে, এবং তখন আমরা কি দিব, এই যে হি ওয়াজ সিক। কেন ওয়াজ দিলাম? কারণ আমরা বলেছি যে পাস্ট ছিল, অতীতে বোঝালে আমরা ওয়াজ ব্যবহার করি, ঠিক আছে। এছাড়া কিন্তু am is আর was বার মেইনলি বসে হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে। এছাড়া শুধুমাত্র এই একটা জায়গাতে ইনডিফিনিট টেন্সে আপনি am is আর was বারকে পাবেন। বোঝা গেল? নুহিন আপু, নুভিন অর নুহিন, আমি আসলে ভুলে গিয়েছি, সম্ভবত নুভিন নাম ছিল আপনার। আপনি কি বুঝতে পেরেছেন কিনা বলেন? আপনি কি বুঝতে পেরেছেন? নুভিন, নুভিন আপু। আচ্ছা আমরা একটু আগাই, তাই না? আগাতে তো হবে, আমরা একটু আগাই। এবার আমরা দেখবো কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্সটা দেখবো কিভাবে কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা প্রথমেই দেখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস। কি দেখবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি সংক্ষেপে লিখছি। তারপরে আমরা দেখব ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াস। এরপর দেখব ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। এই তিনটা কন্টিনিউয়াসকে আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করব। এইটাতে যাওয়ার আগে খুব সিম্পলি মাথায় রাখবেন, এই যে কন্টিনিউয়াস শব্দটা আছে না, কন্টিনিউয়াস, এই কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান। কন্টিনিউয়াস মানে কি? চলমান। কন্টিনিউয়াস মানে কি? চলমান। তার মানে যদি কোনো কাজ দ্বারা চলমান কিছু বুঝে, ধরেন একটা গাড়ি দৌড়াচ্ছে, একটা গাড়ি যাচ্ছে, আমি কাজ করতেছি, সে আমাকে থাপ্পড় দিচ্ছে, আমি আপনাকে পড়াচ্ছি, আপনি আপনি কি বলা যায় কিছু, আপনি রান্না করছেন, আপনি সুইমিং করছেন, আপনি ঘুমাচ্ছেন, কোন একটা কাজ এখন হচ্ছে, এই মুহূর্তে হচ্ছে বা চলমান রয়েছে, সেটাকে আমরা বলি কন্টিনিউয়াস। তাহলে ব্যাপারটা চলমান, কন্টিনিউয়াস মানে কি? চলমান। কিন্তু এই চলমান ব্যাপারটা, কাজটা যদি বর্তমানে চলমান থাকে, কি বললাম? বর্তমানে চলমান থাকলে, বর্তমানে কন্টিনিউয়াস মানে তো চলমান, তাই না? যদি বর্তমানে চলমান থাকে তবে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর যদি কাজটা অতীতে চলমান থাকে, কাজটা আগে চলছিল নির্দিষ্ট সময় যাবত, আমরা অনেক সময় বলি না, এই তুমি যখন কল দিয়েছো তখন তো আমি খাচ্ছিলাম। এই যে একটু আগে আমাকে একজন কোয়েশ্চেন করলো যে খাচ্ছিলেন কিংবা করছিল, কেন হবে না, করছিল, ঠিক আছে। আমি বাসায় গিয়ে দেখলাম সে তো কাজ করছিল, এই যে কাজটা তখন চলতেছিল, সে যখন কল দিছে তখন আমি খাচ্ছিলাম, কাজটা চলতেছিল। এরকম অতীতে চলমান থাকলে, যদি অতীতে চলমান থাকে, অতীতে চলমান থাকলে আমরা কি নিব? তখন হবে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস মানে চলমান, এটা ফিক্সড। যদি বর্তমানে চলমান বোঝায় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অতীতে চলমান বোঝালে পাস্ট কন্টিনিউয়াস, এবং যদি ভবিষ্যতে চলমান বোঝায়, কি ভবিষ্যৎ, যদি ভবিষ্যতে চলমান বোঝায় তখন আপনি কি ব্যবহার করবেন? ফিউচার কন্টিনিউয়াস নেবেন। ফিউচার কন, বুঝলেন? কনসেপ্ট কি ক্লিয়ার? আমাকে বলেন তো। বাহ, আচ্ছা, ইজ দেয়ার এনি কোর্স অ্যাভেলেবল? স্যার ব্যাংক জবের কিছু টিপস দিন। আচ্ছা, আলিয়া বেগম আপু, ব্যাংক জব নিয়ে এই ক্লাসে তো দিতে পারছি না, আমি চেষ্টা করবো। স্যার কিছু শব্দের অর্থ পিডিএফ করে দিন। জি দিব, আমাদের মিনি বুকটাতে থাকবে, শব্দের অর্থ পাবেন, ঠিক আছে, শব্দের অর্থ পাবেন। আর আমি আবারও বলছি, যারা আমাদের যে কোনো কোর্সে সর্বোচ্চ ডিসকাউন্টে ভর্তি হতে চান, কমেন্টের লিঙ্ক দেওয়া আছে একটা ফর্মের, রেজিস্ট্রেশন করে ফেলেন, কারণ যারা রেজিস্ট্রেশন করবে তারাই শুধু ডিসকাউন্ট গুলো পাবে, ঠিক আছে। আচ্ছা, এইটুকু তো বুঝলাম আমরা, তাই না? আমরা একটু আবার উপরের দিকে চলে যাই। দেখেন, কন্টিনিউয়াস তো ব্যাপারটা বুঝেছি আমরা। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস এর আসলে ঘটনাটা কি দেখেন। তার আগে বুঝি ইনডিফিনিট থেকে কন্টিনিউয়াস এর পার্থক্যটা কি। যেমন আপনি দেখেছিলেন যে করি, এই যে করি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। খাই, প্রেজেন্ট ইনডিফিনিট। যাই, প্রেজেন্ট ইনডিফিনিট, তাই না? তাহলে এই যে বাক্যটা, এই শব্দটাকে যখন আপনি করি থেকে হয়ে যাবে করছি, কাজটা চলছে,
করছি তখন এটা প্রেজেন্ট ইনডিফিনিট থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে রূপান্তরিত হয়ে গেল। কাজটা এখন চলছে। খাই থেকে যখন আপনি বলছেন খাচ্ছি, খাচ্ছি, এই যে খাচ্ছি, তাই খাই থেকে হয়ে যাচ্ছে কি খাচ্ছি। কয়টা বাজে এখন? 9:17। দেখি কতক্ষণ নেওয়া যায়, ওটা শেষ করে খেতে হবে। there is no way, বিকজ আজকে অর্ধেক শেষ করবো। I'm sorry, I'm sorry about it. Okay, so দেখেন, খেয়াল করে দেখেন, তাহলে যাই থেকে যখনই আপনি কন্টিনিউয়াস বোঝাবে তখন কি হবে? যাচ্ছি। ঠিক আছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে চলে গেল। এগুলো সব প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা শিখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াসে নিলে কেমন হয়, পাস্ট কন্টিনিউয়াস থেকে ফিউচার কন্টিনিউয়াসে নিলে বাক্যগুলো দেখতে কেমন হয়। ঠিক আছে, খেয়াল করে দেখবেন একটু। দেখেন, প্রথমে বাংলা অংশ দেখবো, তারপরে আমরা ইংরেজিতে যাব। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে আসি তখন বাক্যগুলো আমরা একটু আগে দেখলাম যে এই যে আমরা দেখছিলাম কি যাই, যাই কি যাচ্ছি, তাই না? এই যে যাচ্ছি কি হয়ে যাবে? ও সরি, তাহলে কি হয়ে যাবে একটু খেয়াল করে দেখেন, কি হবে? যাচ্ছি। ঠিক আছে, তারপরে যে খাচ্ছি, আমি সাধারণ এই কয়েকটা জিনিস দিয়ে কেন বুঝাই জানেন? তার কারণ আপনাদের বুঝতে ইজি হবে এই কারণে। শুনছি, বলছি, দেখছি। ঠিক আছে, এই বাক্যগুলোকে বা এই ভার্বগুলোকে যখন আমরা পাস্ট কন্টিনিউয়াসে নিব, অতীতে চলমান ছিল এরকম বোঝাবে, তখন যাচ্ছি থেকে হয়ে যাবে কি জানেন? ওই যে বললাম পাস্ট মানেই হচ্ছে ললে লাম থাকবে। কি পাস্ট মানে কি? ললে লাম। তাহলে পাস্ট কন্টিনিউয়াসের সাথে যদি ললে লাম যুক্ত করে দেন তাইলেই কিন্তু এটা পাস্ট, সরি, প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে ললে লাম যুক্ত করলেই পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। আমি সহজ করে দেখাই। দেখেন, এই যে যাচ্ছি লিখলেন না, এই যে যাচ্ছি, এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই না? এই যে যাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস, যাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটার সাথে শুধুমাত্র একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে লাম যুক্ত করলেন। দেখেন, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াসে রূপান্তরিত হয়ে গেল। আমি যাচ্ছিলাম, আমি যাচ্ছিলাম, অতীতে কাজটা চলছিল। ঠিক আছে, সেম ভাবে খেয়াল করেন। দেখেন, খাচ্ছি, এই যে আমি এই জিনিসগুলো একটু এখানে লিখি, খাচ্ছি। ঠিক আছে, তারপরে শুনছি, এই যে শুনছি, তারপরে বলছি, বলছি এবং দেখছি। ঠিক আছে, খেয়াল করে দেখেন, দেখছি, এই যে এগুলোর সাথে আপনার একটা কাজ হবে, শুধু লাম যুক্ত করেন। দেখেন, এই যে খাচ্ছিলাম, শুনছিলাম, বলছিলাম, দেখছিলাম। খেয়াল করে দেখেন তো, প্রত্যেকটা প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াসে রূপান্তরিত হয়ে গেল। ঠিক আছে, সারা বলেছেন গতকালকের ক্লাসটা পিডিএফ তো দিলেন না। ক্লাসের পিডিএফ কিন্তু সবগুলো একবারে পাবেন। 24 তারিখে সবগুলো একটা মিনি বুক আকারে পাবেন, মানে এটা এভাবে পাবেন না, প্রত্যেকটা ক্লাসে পরপর দিব না আমরা, সবগুলো 24 তারিখে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার, কোর্সের প্রাইস কত? স্বপ্নে গড়া গল্প। আমাদের কোর্স সম্পর্কে জানতে চাইলে একটু পেজে মেসেজ করতে হবে। স্যার, লিঙ্কটা স্যার ক্যাপশনে দিলে ভালো হয়, এখানে করা যায়, ওপেন হয় না। ও আচ্ছা, নুসরাত আপু, যারা যারা লিঙ্কটা ওপেন করতে পারেন নাই, যারা আমাদের লিঙ্কটা ওপেন করতে পারছেন না, তারা কষ্ট করে, আচ্ছা, তারা কষ্ট করে একটু আমাদের ইনবক্সে নক করলে কিন্তু আপনাকে লিঙ্কটা পাঠিয়ে দেওয়া হবে। তারপরে কমেন্টে আমি আবার লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আমরা কি আরেকবার করে শেয়ার দিতে পারি কিনা বলেন তো? দেই না? কি হবে, একটা করে শেয়ার একটু দ্রুত, তাহলে আমরা বেশি মানুষকে উপকৃত করতে পারবো, বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবো এবং ক্লাসগুলো আপনাদের কাছে অনেকদিন থেকে যাবে। এটাকে যখন ফিউচারে নিব স্যার, কি করব বলেন? এটাকে যখন ফিউচারে নিব তখন সিম্পলি, ফিউচার মানেই হচ্ছে একটু ডিফারেন্ট কিছু। ফিউচার যখন কন্টিনিউয়াস হয়, মাথায় রাখবেন, ফিউচার কন্টিনিউয়াসে বাংলা ক্রিয়ার শেষে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে তে থাকবো, তে থাকবো, তে থাকবে, তে থাকবেন, এরকম বোঝায়। ঠিক আছে, তে থাকবো, তে থাকবে, তে থাকবেন। আমি এখান থেকে এটা মুছে দিচ্ছি, উপরে লিখছি। ঠিক আছে, এই যে তে থাকবো। এখন যাচ্ছিলাম থেকে তাহলে আমরা কি করব বলেন তো? যাচ্ছিলাম থেকে হয়ে যাবে যেতে থাকবো, যাচ্ছিলাম থেকে হয়ে যাবে কি? যেতে থাকবো। এই যে খেয়াল করে দেখেন, শেষে তে থাকবো আছে, তে থাকবো আছে না শেষে? খাচ্ছিলাম থেকে হয়ে যাবে কি? খাচ্ছিলাম থেকে হয়ে যাবে
খেতে থাকবো, তাই না? খাচ্ছিলাম থেকে হয়ে যাবে কি খেতে থাকবো। ক্লিয়ার? তারপরে শুনছিলাম থেকে হয়ে যাবে কি শুনতে থাকবো। দেখেন প্রত্যেকটাতে কিন্তু একই রকম, শুনছিলাম শুনতে থাকবো, বলছিলাম বলতে থাকবো, বলতে থাকবো, এবং দেখছিলাম থেকে হয়ে যাবে কি দেখতে থাকবো। স্যার ক্লাসটা সহজ লাগছে না কঠিন লাগছে বলেন তো? সারা জীবন কি টেন্সে ভাবে পড়েছেন? আমাদেরকে একটু কমেন্টে জানান। আমার খুব জানার ইচ্ছা যে এইভাবে টেন্সে আপনাকে কেউ কখনো পড়িয়েছে কিনা। যে কোনো প্রতিষ্ঠানে বাংলাদেশের যত অনলাইন প্ল্যাটফর্ম আছে, বাংলাদেশের যত টিচার আছে, কখনো টেন্সটাকে আপনি এত বিস্তারিত ভাবে পড়েছেন কিনা বা কেউ পড়িয়েছে কিনা আপনাকে একটু বলেন। আই এম ওয়াচিং ইউর ক্লাস ফ্রম ওমান। খুবই ভালো, খুবই ভালো, বাহ খুবই ভালো। সারা বলেছেন যে 10 তারিখে এই কোর্সে ভর্তি হয়েছি। আচ্ছা, শেয়ার ডান। একটু বলেন, তাহলে আমরা একটু এইটুকু বুঝলাম তো, তাই না? এইটুকু বাংলাটুকু বুঝেছি। যাচ্ছি থেকে যাচ্ছিলাম যেতে থাকবো, খাচ্ছি থেকে খাচ্ছিলাম খেতে থাকবো, শুনছি থেকে শুনছিলাম শুনতে থাকবো, বলছি থেকে বলছিলাম বলতে থাকবো, দেখছি থেকে দেখছিলাম দেখতে থাকবো। ক্লিয়ার? এই যে তিনটা, একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, একটা পাস্ট কন্টিনিউয়াস, একটা ফিউচার কন্টিনিউয়াস। বোঝা গেল? আচ্ছা আচ্ছা, অনেকেই বলছেন যে না এইভাবে কখনো করিনি। ওকে, তাহলে আশা করছি আপনি ক্লাস থেকে উপকৃত হবেন। আশা করছি ক্লাস থেকে উপকৃত হবেন। জি, সহজ লাগছে, কারণ আমি টেন্সটাকে একদম ব্রেকডাউন করে পড়াচ্ছি। এত ডিটেলসে পড়লে আমার কাছে মনে হয় আপনাদের আর বাকি কিছুই থাকবে না। এই টেন্সটা এটা যদি এভাবে পড়ে ফেলেন তাহলে দেখবেন আমি আজকের ক্লাসটাতে যতটুকু পড়াবো, কাল পরশুদিন যে ক্লাসটা হবে টেন্সের উপরে, এই পরশুদিনের ক্লাসে আপনি বুঝতে পারবেন একদম এই ক্লাসটা করার পর হাতে কলমে দেখায় দিব যে আপনি একটা বাংলা থেকে ইংরেজি কত সহজে করতে পারছেন, যেটা আগে পারতেন না। আগে আপনার বড় একটা বাংলা দেখলেই ভয় লাগতো, ইংরেজি দেখলেই ভয় লাগতো, হ্যাঁ এটার অর্থ কি হবে। কিন্তু ক্লাসটা কমপ্লিট করার পর আপনার কাছে মনে হবে এগুলো তো ইজি। ঠিক আছে, এখন দেখেন ইংরেজির ব্যাপারটা বোঝেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি দেখেছিলাম? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, হ্যাঁ ইয়েস ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা দেখেছিলাম যে শুধুমাত্র V1 থাকে। কি থাকে? আপনাদের মিম ম্যামের ক্ষুধা লাগছে, বারবার আমাকে জিজ্ঞেস করতেছে ক্লাস কখন শেষ হবে। তো আমি বলে দিলাম ঠিক আছে তুমি একা খাও, পরে খেয়ে নিব। ওকে, ক্ষুধা লাগলে বেচারা মাথা নষ্ট হয়ে যায়। তো খেয়াল করে দেখেন প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা দেখেছিলাম শুধু V1 বসে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে যখন এটা আসবে তখন V1টার সাথে আমাদের আরো দুইটা জিনিস যুক্ত করতে হবে। এক, এর পরে যুক্ত করতে হবে আইএনজি, এবং এর আগে যুক্ত করতে হবে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। কি ভার্ব? অক্সিলিয়ারি ভার্ব। তাহলে কি বললাম? কয়টা জিনিস যুক্ত করতে হবে? আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে কি দেখলাম বলেন? প্রেজেন্ট ইনডিফিনিটে দেখলাম শুধু V1 থাকলে আমরা বুঝে নিব এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। শুধু V1টা থাকলে, যখনই কন্টিনিউয়াসে আসলো তখন দুইটা জিনিস আপনি অ্যাড করে দিলেন। কি? ওর সাথে একটা আইএনজি অ্যাড করলেন এবং এর আগে একটা অক্সিলিয়ারি ভার্ব অ্যাড করতে হবে। আর মাথায় রাখবেন আমি কি বলেছিলাম, প্রেজেন্ট অক্সিলিয়ারি ভার্ব কোনগুলো বলেন তো? প্রেজেন্ট অক্সিলিয়ারি ভার্ব কোনগুলো? এই যে এম, ইজ, আর, এগুলোকে আমরা লিখেছিলাম না একদম ক্লাসের শুরুতেই, এগুলোকে প্রেজেন্ট অক্সিলিয়ারি ভার্ব বলা হয়। তাহলে এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আমরা কি ব্যবহার করব বলেন তো? অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আমরা ব্যবহার করব এম অথবা ইজ অথবা আর, এবং তারপরে কি লিখবো? এই যে V1টা, এবং তারপরে তার সাথে আমরা আইএনজি যুক্ত করে দিব। তাহলে এটা কি মুখস্থ করার দরকার আছে বলেন তো? আপনি তো ইনডিফিনিট থেকে আন্দাজ করতে পারেন যে এর আগে আমি যা বসাবো এরপরে আইএনজি বসাবো, ভেজাল শেষ, ভেজাল শেষ, তাই না? এই তো ব্যাপার। বাহ, খুবই ভালো। নুসরাত ঈশা বলেছেন আমাদের স্কুলে হেড স্যার পড়িয়েছিলেন। তাহলে হেড স্যার খুবই ভালো পড়ায় ইনশাল্লাহ। না, আমাদের বাংলাদেশে অনেক টিচার আছে খুবই চমৎকার পড়ায়, অনেক জানে, অনেক ভালো পড়ায়, কিন্তু তারা আসলে ফোকাসে আসে না। আমরা তো অনলাইনে ক্লাস নিতে নিতে আপনারা চেনেন বলে আমরা টুকটাক পড়াই, এটা আপনারা জানেন, কিন্তু বাংলাদেশে এমন অনেক টিচার আছে যারা আমাদের থেকে 100 গুণ ভালো পড়ায়,
কিন্তু তাদেরকে কেউ চেনে না। এরকম অসংখ্য টিচার আমি দেখছি। আমার নিজের যে টিচার ছিলেন আনন্দ স্যার এত জোস করে গ্রামার পড়াইতেন, ঠিক আছে, বাট ওনাকে কেউ চেনে না। ব্যাপারটা এটাই আসলে। আচ্ছা, ইনবক্সে দিলে ভালো হয়। লিঙ্কটা যারা পাচ্ছেন না একটু ইনবক্সে নক করবেন, আপনাদের লিঙ্কটাকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, অথবা ক্লাসের পর। আচ্ছা, ওকে, একটু খেয়াল করে দেখবেন। স্যার অনেক সহজভাবে বুঝান, বাবার ফোন থেকে লাইভে যুক্ত হলাম। ইব্রাহিম ভাই থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা একটু এটাকে যখন পাস্ট ইনফিনিটি নিয়ে যাবেন, যখন পাস্ট ইনফিনিটি নেবেন, আমি এটাকে কেটে দিচ্ছি, তাই না? পাস্ট ইনফিনিটি নিলে তখন কি হবে জানেন? এটাকে আমি একবারে ডিরেক্ট ফর্মে লিখি, তাই না? দেখেন কি কি লিখবো আমরা, এই যে এম ইজ আর, এই তিনটার মধ্যে যে কোনো একটা সাথে ভার্ব বসবে এবং তার সাথে আমরা আইএনজি যুক্ত করব। খুব সিম্পল হিসাব। যখনই এটা পাস্টে চলে আসবে তখন আপনার পরিবর্তনটা কোথায় আসবে জানেন? এই যে ভার্বগুলো আছে এই ভার্বগুলো প্রেজেন্ট থেকে পাস্ট হয়ে যাবে। যখন পাস্ট কন্টিনিউয়াস নেবেন তখন এই এম ইজ আর এর জায়গায় হয়ে যাবে ওয়াজ অথবা ওয়্যার এবং তারপরে ভার্বের সাথে আইএনজি। খুব সিম্পল হিসাব, ঠিক আছে? এবং যখন আপনি এটাকে ফিউচারে নেবেন স্যার, যখন আপনি এটাকে কি নেবেন, ফিউচারে নেবেন, তখন ওই যে আমরা উইল ব্যবহার করেছিলাম না, শ্যাল বি বাদ দেন, আপনি উইল দিয়েই করেন, তখন আপনার ব্যবহার করতে হবে উইল বি এবং তারপরে ভার্বের সাথে আইএনজি। এই সিম্পল হিসাব। তাহলে পরিবর্তনটা কোথায় হচ্ছে খেয়াল করেছেন? পরিবর্তনটা আসলে হচ্ছে এই যে অক্সিলারি ভার্বে, বাকি দেখেন এখানেও ভি1, এখানে ভিএম প্লাস আইএনজি, এখানেও ভিএম প্লাস আইএনজি, তিনটা একই রকম। শুধু অক্সিলারি ভার্ব চেঞ্জ হলে আপনি বুঝবেন টেন্স চেঞ্জ হচ্ছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে am is are, পাস্ট কন্টিনিউয়াস হলে was were, ফিউচার কন্টিনিউয়াস হলে will be। বোঝা গেল? পারা যাবে? রাহাত ভাই 24 তারিখে পাবেন, 24 তারিখের ক্লাসটা শেষ করে আপনাদের পিডিএফ দেওয়া হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ঠিক আছে। আচ্ছা, ফর্মটা কারা কারা ফিল আপ করেছেন কমেন্টে জানান দেখি। তাহলে এবার আমরা একটা বাক্য দেখে একটু ট্রাই করি, একটা বাক্য দেখে ট্রাই করতে থাকি যে ব্যাপারটা আসলে কেমন হয়। একটু বাক্য দেখি। দেখেন, একটা বাক্য আমি লিখছি, যেমন সে, ধরেন সে বললাম আমি, সে মাছ ধরছে, এই বাক্যটাকে যখন পাস্ট কন্টিনিউসে নিব কি হবে বলেন তো? ধরছে থেকে কি হয়ে যাব? ললে লাম যুক্ত হবে, তাহলে ধরছে থেকে হয়ে যাবে ধরছিল, ধরছে থেকে কি হয়ে যাবে? ধরছিল। তাহলে সে মাছ ধরছিল, অর্থাৎ অতীতে কাজটা করছিল, সে চলমান ছিল, অতীতে চলমান ছিল। যখন এই জিনিসটাই আপনি কি করবেন, ফিউচারে নিয়ে যাবেন, তখন কি হবে? সে মাছ ধরতে থাকবে, তে থাকবে বলেছিলাম না, যে তে থাকবে, মাছ ধরতে থাকবে। ঠিক আছে, এই যে তিনটা ফর্ম। এবার এগুলোকে একটু ইংরেজি করে ফেলি। দেখেন এই যে স্ট্রাকচার দেয়া আছে, এগুলো কিন্তু মুখস্থ করার কিচ্ছু নাই, এগুলো যে অলরেডি মুখস্থ হয়ে গেছে। আপনি চোখ বন্ধ করলে আমি প্রথম থেকে এখন পর্যন্ত কি পড়াইছি আপনার মাথার মধ্যে ভাষার কথা এগুলা। ঠিক আছে, দেখেন তাহলে সে মাছ ধরছে, এটাকে আমরা কি বলবো? শের ইংরেজি হচ্ছে হি, এই যে হি। এবং আমরা জানি হির সাথে কি বসে? এম বসে না, হির সাথে আর বসে না, আর তো বসবে না কারণ হিটা সিঙ্গুলার, এই জন্য হির সাথে ইজ বসাইতে হবে। তাহলে হি ইজ। আচ্ছা, ধরার ইংরেজি কি? ক্যাচ, ক্যাচ। আচ্ছা, তার সাথে কি যুক্ত করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। তাহলে ক্যাচিং, হি ইজ ক্যাচিং, কি ধরছে? মাছ ধরছে। হি ইজ ক্যাচিং ফিশ, তারা মাছ ধরছে। সেম ভাবে এই বাক্যটাকে যদি আপনি পাস্ট কন্টিনিউসে নিয়ে যান তখন কি হবে? হি, এই যে দেখেন তো কোথায় এম ইজ আর, এর পরিবর্তে ওয়াজ ওয়্যার বসাইতে হবে। আর হির সাথে কি বসে? ওয়্যার কিন্তু বসে না, হির সাথে বসে ওয়াজ। তাহলে হি ওয়াজ ক্যাচিং ফিশ, হি ওয়াজ ক্যাচিং ফিশ। বোঝা গেল? বোঝা গেল? এখন আপনি দেখেন যদি এটাকে ফিউচারে নেন, তাহলে কি হবে? ওই যে উইল বি প্লাস তারপরে ভার্বের সাথে আইএনজি, তাহলে কি হবে? হির সাথে হবে হি উইল বি
ক্যাচিং ফিশ। বোঝা গেল? পারা যাবে না? ইজি ইজি না বলেন তো? ইজি তো, এগুলা ইজি, আপনারা পারবেন, আপনারা অনেক ভালো পারেন। আচ্ছা, আমি করেছি, ফোন দিয়েছিল ধরতে পারি না, কিন্তু আমি ফোন দিয়েছি, ধরে বলছে পরে ফোন দিবে। গল্প কথন, আপনি একটু কালকে দয়া করে আরেকবার ফোন দিবেন ওই নাম্বারে, কালকে দিনের বেলা বা যে কোনো একটা সময় ওই নাম্বারে আরেকবার ফোন দিলে আপনাকে হেল্প করা হবে। আমরা কি বুঝতে পারছি বলেন? সবাই কি বুঝতে পারছি? ইয়া, এইটুকু কি আমরা ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন তো? এইটুকু সবাই ক্লিয়ার? ওকে, খুবই ভালো, এইটুকু ক্লিয়ার, তাই না? এখন এটাকে নেগেটিভ কেমনে করবেন, না বোধক কেমনে করবেন? না বোধক করা অনেক ইজি। যেমন সে মাছ ধরছে না, এখানে যদি না দিই, সে মাছ ধরছিল না, না দিলাম। সে মাছ ধরতে থাকবে না, না দিলাম। তাহলে এখানে না দেওয়া মানে সিম্পলি আপনি অক্সিলারি ভার্বের পর একটা নট যুক্ত করে দিবেন। তাহলে হি ইজ নট ক্যাচিং ফিশ, হি ওয়াজ নট, অক্সিলারি ভার্বের পর নট যুক্ত করে দিবেন। হি ওয়াজ নট ক্যাচিং ফিশ, উইল বি, তাহলে হি will not be catching fish, he will not be catching fish, will এর পর নট যুক্ত করে দিলাম। সিম্পলি নট আপনি অক্সিলারি ভার্বের পর বসিয়ে না বোধক করে দিতে পারেন। বোঝা গেল? বোঝা গেল? ঠিক আছে, তাহলে এই নটটা যখন না থাকে, নটটা যদি না থাকে, ঠিক আছে, নটটা যদি না থাকে, তাহলে আপনি এটাকে কোয়েশ্চেনে কেমনে রূপান্তর করবেন একটু করে দেখান তো আমাকে। এটাকে কোয়েশ্চেনে কেমনে রূপান্তর করবেন বলেন? যদি নট না থাকে তাহলে কোয়েশ্চেনে কেমনে রূপান্তর করবেন? কোয়েশ্চেনে রূপান্তর করা ইজি। সিম্পলি যে কোনো বাক্যকে কোয়েশ্চেনে রূপান্তর করার খুব সিম্পল ওয়ে হচ্ছে ওই বাক্যের অক্সিলারি ভার্বটাকে কাম ধরে সাবজেক্টের সামনে পাঠানো, ওই বাক্যের অক্সিলারি ভার্বকে কাম ধরে সাবজেক্টের সামনে পাঠানো। তাহলে এই বাক্যটা আমরা কি বলবো? ইজ কে সামনে নিলাম, ইজ হি, তখন হবে ক্যাচিং ফিশ। সে কি মাছ ধরছে? সে কি মাছ ধরছে? তাহলে এই বাক্যটাও প্রশ্ন করতে পারবো, ওয়াজ হি, ওয়াজ কে সামনে পাঠান, ওয়াজ হি ক্যাচিং ফিশ, সে কি মাছ ধরছিল? এটাকে যখন আমি ফিউচারে কোয়েশ্চেন করব, তাহলে উইল হি বি ক্যাচিং ফিশ, সে কি মাছ ধরতে থাকবে? উইল হি বি ক্যাচিং ফিশ, সে কি মাছ ধরতে থাকবে? পারা যাবে? ওকে, ঘেমে শেষ, ঘেমে শেষ। ওয়াজ হি ক্যাচিং ফিশ, দ্যাটস রাইট, খুবই সুন্দর। যারা যারা উত্তর দিচ্ছেন, রেসপন্স করছেন, খুবই ভালো। ওকে, খুবই ভালো, বুঝতে পেরেছি আমরা। সবাই একটু বলেন এইটুকু আমরা বুঝতে পেরেছি কিনা? সবাই বলেন এইটুকু আমরা বুঝতে পেরেছি কিনা? বুঝেছি? আচ্ছা আচ্ছা, যদি ভালো লাগে ক্লাসটা, এই ফাঁকে একটু বলে নিন, যদি ক্লাসটা ভালো লাগে, এই যে দেখেন, সিম্পল একটা কাজ করতে হবে। এটা করলে আমাদের ক্লাসের রিচটা একটু বাড়বে, আমরা উপকৃত হবে, আপনি উপকৃত হবেন। এই যে এখানে লাইক বাটনটাতে চাপ দিয়ে রাখলে, লাইক বাটনে চাপ দিয়ে রাখলে আপনি একটা লাভ রিয়েক্ট দিতে পারবেন। সো এখানে গিয়ে একটু সিম্পলি একটা লাভ রিয়েক্ট দিতে হবে, তাহলে আমি বুঝে নিব যে আপনার ক্লাসটা ভালো লেগেছে এবং আপনি এখান থেকে উপকৃত হয়েছেন। ঠিক আছে, ছোট্ট একটা রিয়েক্ট দিলে আপনি বুঝবো আপনি ক্লাসটা ভালো লেগেছে এবং আপনি বুঝতে পেরেছেন। তাহলে সিম্পলি আমরা কিন্তু কি কি শিখলাম বলেন তো? প্রেজেন্ট ইনডিফিনিট। দেখেন, একদিনে 6টা টেন্স যদি আপনি পড়তেন বই থেকে, আপনার মাথা পুরো গ্যাজায় যেত, আগুলায় যেত। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, কোনটা স্ট্রাকচার কি ছিল, সাবজেক্ট আগে পরে, হ্যাভ কখন, হ্যাজ কখন, ডু কখন, ডাস কখন, পুরা পাগল হয়ে যেতেন আপনি। কিন্তু আমরা কি করলাম? আমরা কিন্তু সিম্পলি শর্টকাটে খুব সুন্দর করে গুছিয়ে একদম উদাহরণ দিয়ে দিয়ে আমরা কি করলাম? 6টা টেন্স কমপ্লিট করে ফেলেছি। 50% টেন্স শেষ, 50% টেন্স কমপ্লিট। ঠিক আছে, আচ্ছা, ওকে, গ্রেট। তাহলে এখন আপনাদের কি করতে হবে বলেন? এখন কি করতে হবে? এখন কি করতে হবে? স্যার, ইউর ক্লাস ইজ এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি মাঝে মাঝে একটু মার্কেটিং করি, করাই লাগবে, আপনারা আছেন বলেই আমাদের মার্কেটিং আছে, তো মাঝে মাঝে একটু মার্কেটিং করে দিই। ঠিক আছে, সিম্পলি আপনারা যারা শূন্য থেকে স্পোকেন কিংবা গ্রামার কিংবা অ্যাডভান্স ইংলিশ শিখতে চাচ্ছেন,
তাদের জন্য আমাদের খুব সুন্দর একটা ব্যাপার আছে। আমরা যে কোনো ইংরেজিটা শেখাই লেভেল 2টাতে, 2টা লেভেলে আমরা ইংরেজি শেখাই। লেভেল 1টা হচ্ছে ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনে আমরা কি কি করাই? এই যে আজকের ক্লাসটা আপনি করলেন না, বাক্য কিভাবে তৈরি করতে হয়, ট্রান্সলেট কেমনে করতে হবে, কোন বাক্যে কি লাগাইলে কি অর্থ দেবে, এগুলা মুখস্থ না করে, শুধু ট্রান্সলেশন মুখস্থ না করে আপনি নিজে ওস্তাদ হয়ে বানাবেন, আপনি অন্য কাউকে পড়াবেন। আপনার কেন মুখস্থ বিদ্যায় চলতে হবে? দরকার নাই তো। এই ফাউন্ডেশন কোর্সে আমরা সেটা নিশ্চিত করি যাতে আপনার মুখস্থ করে চলতে না হয়। ফাউন্ডেশন, আপনার ভিত্তি থাকবে ইস্পাতের মতো শক্ত। যে কোনো কেউ জিজ্ঞেস করলে আপনি বলতে পারবেন এটা কেন হইলো, এখানে ওয়াজ না হয়ে হ্যাড কেন হলো, আপনি বলতে পারবেন। এখানে লাইক হ্যাডেন্ট না হয়ে ডোন্ট হ্যাভ কেন হলো, বলতে পারবেন। ঠিক আছে, এই ফাউন্ডেশন কোর্সটা 2 মাসের। এই 2 মাসে আমরা আপনার ভিত্তিটাকে কমপ্লিট করে দিব, এবং যারা এই ভিত্তিটা কমপ্লিট করবে তাদের জন্য আবার লেভেল 2 কোর্স আছে আমাদের। লেভেল 1 কমপ্লিট করে আপনারা চলে যাবেন লেভেল 2তে। এই লেভেল 2 কোর্সে আমরা একদম কমপ্লিট স্পোকেন শেখাই। এখানে কমপ্লিট কিভাবে কথা বলবেন, আপনি প্রচুর প্র্যাকটিস হয় এখানে। 50টা ক্লাসের মধ্যে 25টা ক্লাসে আমার সাথে এবং মিম ম্যামের সাথে বসে বসে আপনি প্র্যাকটিস করতে পারবেন। আমরা কোয়েশ্চেন করবো, আপনি আনসার করবেন, আমরা কাজ দিব, আপনি সেগুলো নিয়ে কথা বলবেন। এবং এই কমপ্লিট স্পোকেনটা আমরা শেখাই লেভেল 2তে। সো আপনারা যেহেতু বেসিকে আপনাদের দুর্বলতা আছে, আপনারা লেভেল 1 থেকে শুরু করতে পারেন। এবং এই লেভেল 1-এ যদি শুরু করতে হয়, ডিসকাউন্টে শুরু করতে হবে, কারণ আমাদের যে ফি আছে আমরা তো কখনো আসলে ওইভাবে ডিসকাউন্ট দেই না। তো ডিসকাউন্ট যদি পেতে হয়, সর্বোচ্চ ডিসকাউন্ট পেতে কি করতে হবে? কমেন্টে একটা লিঙ্ক দেওয়া আছে, দেখেন, ওই লিঙ্কটাতে ক্লিক করে ফর্মটা ফিল আপ করতে হবে। আর যদি লিঙ্কটা খুঁজে না পান, তাহলে আমাদের একটু পেজে মেসেজ করতে হবে, ইনবক্স করলে আপনাকে লিঙ্কটা দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? বাহ, তুমি আর আমি বলেছেন লেভেল 1-এ আছি। তুমি আর আমি ক্লাস কেমন লাগছে লেভেল 1-এর বলেন? ঠিক আছে, ক্লাস কেমন লাগছে লেভেল 1-এর ক্লাস কেমন লাগছে বলেন? থ্যাংক ইউ বর্ণ রয়, অনেক ধন্যবাদ, আপনি সুন্দর বুঝাতে পারেন, অনেক ধন্যবাদ স্যার। স্নিগ্ধানুর, আমার একটা কমেন্টও পড়েন না আপনি, ভুল নাকি সঠিক তাও দেখলেন না। আরে স্নিগ্ধানুর, এক্সট্রিমলি সরি বাবা, অনেক মেসেজ আসে, অনেক কমেন্ট আসে, সবারটা আসলে নেওয়া যায় না। ঠিক আছে, ওকে। when will you will finish the course? কোন কোর্সের কথা বলছেন? আমাদের তো অনেকগুলো কোর্স। গ্রামার পার্ট পড়াবেন ফাউন্ডেশন কোর্সে। জান্নাতুল আপু, গ্রামার, বেসিক গ্রামারটা পড়তে পারবেন, অর্থাৎ স্পোকেনের জন্য, বাক্য তৈরির জন্য যেইটুকু গ্রামার আপনার দরকার, যেটুকু জানলে আপনি আপনার ভিত্তিটাকে মজবুত করতে পারবেন, ওইটুকু গ্রামার আমরা এই ফাউন্ডেশন কোর্সে করাবো, বাট ডিটেইল গ্রামার থাকবে না। শাহিদুল ইসলাম বলেছেন আই হ্যাভেন্ট আ বুক, আই ডোন্ট হ্যাভ আ বুক। এটা বুঝাইতে গেলে আরো একটু জিনিসপত্র বুঝাইতে হবে। ভাই যেহেতু প্রশ্নই করেছে, বুঝাই দেই না। ঠিক আছে, দেখেন, আই হ্যাভেন্ট আ বুক আর আই ডোন্ট হ্যাভ আ বুক, দুইটার মধ্যে কি পার্থক্য? এই যে একটু আগে বলছিলাম যে এগুলোর পার্থক্য আপনি শিখবেন ফাউন্ডেশন কোর্সে। আই ডোন্ট হ্যাভ আ বুক, খেয়াল করে দেখেন, এই যে আই হ্যাভেন্ট আ বুক, এই বাক্যটা ভুল, গ্রামেটিক্যালি এটা ইনকারেক্ট। আপনি হ্যাভেন্ট কেন ব্যবহার করেছেন? তার কারণ আপনার মাথায় রাখবেন, এই নট আমরা শুধুমাত্র অক্সিলারির সাথে বসাতে পারি। অক্সিলারি ভার্ব ছাড়া নট আর কারোর সাথে বসতে পারে না। মেইন ভার্বের সাথে কখনো নট বসে না। আপনি যখন বলবেন যে আই কাম নট হেয়ার, ঠিক আছে, আপনি কি কখনো বলেন আই ইট নট, আমি খাই না? আপনি কি কখনো বলেন যে আই গো নট? বলি আমরা? বলি না, কারণ মেইন ভার্বের সাথে নট বসে না। আমরা বলি আই ডোন্ট গো, হি ডাজেন্ট গো, হি ডাজেন্ট ইট। ডাজ ডু কেন আনলাম? কারণ মেইন ভার্ব আছে ওখানে শুধু। তো আই হ্যাভেন্ট, এই বাক্যের মধ্যে দেখেন তো, এই বাক্যের মধ্যে দেখেন তো হ্যাভ, এই বাক্যের মধ্যে দেখেন তো কোনো মেইন ভার্ব আছে? কোনো মেইন ভার্ব নাই। তার মানে এখানে হ্যাভটা এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করেছে। এটা একটা মেইন ভার্ব, আর যেহেতু হ্যাভটা একটা মেইন ভার্ব, এর সাথে কি আপনি নট যুক্ত করতে পারবেন? বলেন তো, এর সাথে কি আপনি নট যুক্ত করতে পারবেন? এই জন্য আপনি এর সাথে নট যুক্ত করলেই বাক্যটা ভুল হয়ে যাবে, কারণ মেইন ভার্ব এটা হ্যাভ, এর সাথে নট যুক্ত করাই যাবে না। কিন্তু এখানে দেখেন, তাহলে যখন আপনি মেইন ভার্বের সাথে নট যুক্ত করতে পারছেন না, তখন চলে আসে গরিবের বন্ধু। গরিবের বন্ধু ডু ডিড ডাজ, এদেরকে তখন আমাদের ধান নিতে হয়। তখন আমাদের কি ধান নিতে হয়? তিনটার মধ্যে একটাকে ধান নিয়ে তখন আমরা বাক্যকে নেগেটিভ করতে পারি। তাহলে আয়ের সাথে কি বসে? আয়ের সাথে বসে ডু। আর যেহেতু আপনি আয়ের সাথে ডুকে ধান নিলেন, তাহলে আপনি এবার এরপরে মেইন ভার্ব হ্যাভও আছে, আ বুক।
তাহলে আপনি চাইলেই এই যে ধার নেওয়া অক্সিলারি ভার্বের সাথে একটা নট তো যুক্ত করতেই পারবেন, তাই না, ইজিলি। এবং এইটা তখন গ্রামেটিক্যালি সঠিক, কারেক্ট। বুঝলেন? এই ছোট ছোট জিনিসগুলো ক্লিয়ার হবে আপনার। আচ্ছা, না 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 জান্নাতুল আপু, এই যে ব্যাখ্যা দেখেন, হ্যাভ হ্যাজ ওই ব্যাপারটা না এখানে, আসলে এখানে ওই ব্যাপারটা না। বুঝেছেন? বলেন বলেন, যে প্রশ্ন করেছিল সে কি বুঝতে পেরেছে কিনা আমাকে বলেন। যে প্রশ্ন করেছিল সে কি বুঝতে পেরেছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন আপনাদের একটা নির্দেশনা দিই। কালকে একটা ক্লাস আছে, মিম ম্যামের ক্লাস, দারুণ একটা ক্লাস। কখন বলেন তো? ঠিক আগামীকাল আজকের মতো রাত 8:30 চলে আসবেন। 8:30, ঠিক আছে? কাল রাত, আজকে কি বার? আজকে সোমবার ছিল, তাই না? কালকে যাবে হচ্ছে মঙ্গলবার, সরি আজকে তো মঙ্গলবার ছিল, কালকে হচ্ছে বুধবার। এই বুধবার ঠিক রাত 8:30 চলে আসলে আপনি মিম ম্যামের ক্লাসটা পাবেন। আর আজকে আমি কিন্তু আপনাদের 50% পড়িয়েছি এখনো, তাহলে আজকের ক্লাস কিন্তু আর কন্টিনিউ করতে পারছি না, বিকজ অনেক পড়া হয়েছে অলরেডি, অনেকক্ষণ পড়াচ্ছি। তো আজকে আমি 50% করালাম, বাকি আরো 6টা টেন্স আছে। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই জিনিসগুলো কিন্তু প্যাচ লাগানোর জিনিস। এবং আগামী ক্লাসে এই 6টা টেন্স শেষ করার পর আমরা ট্রান্সলেশনে ঢুকে পড়বো, এবং ওই ক্লাসে আমি দেখাবো কিভাবে আপনি বাংলা থেকে ইংরেজি করতে পারছেন, ইংরেজি টু বাংলা করতে পারছেন। সো পরবর্তী টেন্সের 50% ক্লাস, টেন্সের 50% ক্লাস কবে হবে বলেন? বৃহস্পতিবার। এই যে বৃহস্পতিবার ঠিক রাত কয়টায়? রাত 8:30 স্যার, বৃহস্পতিবার রাত 8:30 এই ক্লাসের বাকি অংশ এই পেজ থেকে আপনি পেয়ে যাবেন রাত 8:30। রুটিনটা ফলো করবেন, কালকেও ক্লাস করবেন, বৃহস্পতিবারেও ক্লাস করবেন। এই 2টা ক্লাস যদি করে ফেলেন, ট্রাস্ট মি, বাংলা টু ইংরেজি, ইংরেজি টু বাংলা আপনি ইজিলি করতে পারবেন। আচ্ছা মজনু ভাই, নো এবং নট আমরা কখন কোথায় ইউজ করি, এটার জন্য আলাদা একটা ছোটখাটো 10 মিনিট আমাকে বুঝাইতে হবে। নো এবং নট এই দুইটার মধ্যে পার্টস অফ স্পিচেরও একটা ব্যবহারগত পার্থক্য আছে। সো আমি একটা কোশ্চেনে তো বুঝাইতে পারবো না, যেমন ভাইয়ারটা বুঝাই দিলাম, এরকম হয়তো হবে না, বাট বুঝাবো ইনশাল্লাহ, কোন একটা ক্লাসে বুঝাবো। তাহলে আমাকে একটু প্রমিস করেন, আপনারা বলেন, প্রমিস করেন আগামী পরশু দিনের ক্লাস, আগামী কালকের ক্লাসে কারা কারা থাকবেন, আগামী কালকের ক্লাসে কারা কারা থাকবেন, আগামী পরশু দিনের ক্লাসে কারা কারা থাকবেন। এই ক্লাসের 50% ক্লাস বাকি এখনো, বলেন দ্রুত বলেন, দ্রুত বলেন কারা কারা থাকবেন। একই অর্থ হবে, ফাইমা আপু শ্যাল এবং উইল বসাইলে একই অর্থ দেয়, কোনো চেঞ্জ নাই, কোনো চেঞ্জ নাই। আমি সবার কাছে শুনতে চাই কারা কারা থাকবেন, একটু দ্রুত দ্রুত দ্রুত। আচ্ছা এখনো কারা কারা রিয়াক্ট করে নাই, একটু রিয়াক্ট দিয়ে দেন। ক্লাসটা ভালো লাগলে একটু রিয়াক্ট দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে আমরা আজকের মতো এই পর্যন্ত রাখতে পারি। আবারও বলছি, একদম আমাদের যে কোনো কোর্সে সর্বোচ্চ ডিসকাউন্ট যদি পেতে চান, কমেন্টে দেওয়ার লিঙ্ক আছে, ক্লিক করে ফর্মটা ফিল আপ করে ফেলেন। আপনার কাছে আমাদের প্রতিনিধি ফোন করে ম্যাক্সিমাম অ্যামাউন্ট ডিসকাউন্ট আপনাকে অফার করবে, এবং আপনি খুব সুন্দরভাবে আমাদের সাথে কোর্সে কিন্তু বসে বসে সুন্দরভাবে প্র্যাকটিসও করতে পারবেন, ক্লাসও করতে পারবেন, এবং শূন্য থেকে শিখতে পারবেন। ওকে, সো আজকের মতো এই পর্যন্ত রাখি। নেক্সট ক্লাস কালকে মিম ম্যামের ক্লাসে আপনাদের সাথে দেখা হবে, পরশুদিন আমার ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নিজেরা তো ক্লাসগুলোতে যুক্ত হবেনই, 2-4 জন বন্ধু বান্ধবকে একটু টেনে আনবেন ক্লাসে, যাতে তাদের উপকার হয়। আল্লাহ হাফিজ।